গল্পের নাম শ্রাবণ রাতের বৃষ্টিতে। কলমে নুরুন্নাহার তিথি। গল্পের প্রথম পর্ব। এয়ারপোর্টের ডিপারচার গেইটের কাছে নিজের ছেড়ে যাওয়া অতীতকে দেখে হাঁটু গেড়ে বসে পড়ল আরশি। কিছুক্ষণ আগে। হ্যালো মা, আমি এয়ারপোর্টে ওয়েট করছি। তুমি তো বলেছিলে আরিয়া ও রুডবির সাথে এসে আমাকে রিসিভ করবে। দেন হোয়ার আর দে? মিসেস আশালতা উদ্বিগ্ন হয়ে শুধালেন। কি বলছিস? আরিয়া তো প্রায় আধ ঘন্টা আগে আমাকে জানালো ওরা পৌঁছে গেছে। দাঁড়া, কল করে দেখি। তুই ডিপারচার এরিয়াতেই থাক, আমি ওদের ওখানেই যেতে বলছি। আচ্ছা, বলে আরশি ফোন কেটে আশেপাশে আবারও নজর বুলাতে শুরু করল। প্রায় 10 মিনিট যাবৎ লাগেজ নিয়ে এখানে দাঁড়িয়ে আছে। এখন তো রীতিমতো মাথা চক্কর দিচ্ছে। সে এক জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না যে, খুবই অস্বস্তি হয়। তাই খানিকটা সাইডে গিয়ে লাগেজটাকে কাত করে তাতেই বসল। বসে বসে আশেপাশের লোকজনের ভিড়ে নিজের বোনকে খুঁজতে লাগল। অপরদিকে আরিয়াকে ও রুডবি নাহিদ এয়ারপোর্টের ভেতরের স্টলগুলো থেকে চকলেট কিনে দিয়েছে। আরিয়া চকলেট খেতে খেতে বলছে, আপনার যে কখন কি হয়। জাস্ট বলেছিলাম আপু নিশ্চয়ই আমার জন্য চকলেট নিয়ে আসবে, তাতেই আপনি আমাকে জোর করে চকলেট কিনে দিতে নিয়ে আসলেন। আবার প্যাকেট খুলে বলছেন খাও। হাউ স্ট্রেঞ্জ আপনি। তুমি তো চকলেট ভালোবাসো, তাহলে সমস্যা কোথায়? খাও না। নাহিদের কথার পিঠে আরিয়া প্রত্যুত্তর করবে তার আগেই আরিয়ার ফোন বেজে উঠল। আরিয়া চকলেটের প্যাকেটটা নাহিদের হাতে ধরিয়ে দিয়ে ফোন বের করে দেখে তার মা কল করেছে। নিশ্চয়ই মেয়ের খবর জানতে। সে ফোন রিসিভ করে বলল, হ্যাঁ মা, বলো। কই তোরা? এই তো এয়ারপোর্টেই। তাহলে আরশিকে রিসিভ করছিস না কেন? মেয়েটা আমার কতক্ষণ ধরে তোদের জন্য দাঁড়িয়ে আছে। আরিয়া হক চমকালো, তাড়াহুড়ো করে বলল, এই চলো চলো আপু চলে এসেছে। আচ্ছা রাখো রাখো, আমরা এখনই যাচ্ছি। কল কেটে হড়বড়িয়ে নাহিদের বাম হাত চেপে ধরে ছুটতে শুরু করল আরিয়া। নাহিদ পেছনে পেছনে তাল মিলিয়ে ছুটতে ছুটতে বলতে থাকে, আরে এভাবে ছুটছ কেন? রিল্যাক্স, তোমার বোন বাচ্চা না যে হারিয়ে যাবে। আরিয়া ঘাড় সামান্য পেছনের দিকে ঘুরিয়ে জবাবে বলে, আমি জানি আমার বোন বাচ্চা না। বাচ্চা হলে নিশ্চয়ই একটা বছর ভিনদেশে একা একা কাটিয়ে দিতে পারত না। আমরা এখানে এসেছি কেন? আপুকে রিসিভ করতেই, তাই না? তাহলে এখানে এসে চকলেট খাওয়ার মানে তো দেখছি না আমি। কথা বলতে বলতে সামনে যাচ্ছে। আরিয়া কিন্তু দাঁড়ায়নি, যার বদৌলতে সামনের দিকে এক ব্যক্তির সাথে ধাক্কা লাগতে লাগতে বেঁচে গেছে। লোকটিকে সরি বলে আবার ছুটতে থাকে। নাহিদ আরিয়ার জবাব শুনে খানিক ইতস্তত বোধ করল। সে আশা করেনি আরিয়া তাকে এভাবে পাল্টা জবাব দিবে। আরিয়া শান্ত শিষ্ট, কম কথা বলে বলেই তো তাকে পছন্দ করেছে, নয়তো? নাহিদ কিছুটা সংকোচ করে বলে, আরিয়া আমার মনে হয় তোমার বোন এতক্ষণে হয়তো চলে গেছে। প্লেন ল্যান্ড করেছে প্রায় অনেকক্ষণ তো হলো। চলো আমরা ফিরে যাই, তোমাকে ড্রপ করে আমার একটা কাজ আছে। আরিয়া এবার থামল। নাহিদের হাত ছেড়ে তার দিকে ঘুরে দাঁড়াল। অতঃপর সন্দিহান হয়ে বলল, প্লেন অনেকক্ষণ আগে ল্যান্ড করেছে তা আপনি জানতেন? তারপরও আপনি আমাকে নিয়ে চকলেট কিনতে এসেছেন, আবার এখন বলছেন বাড়ি ফিরে যাই। আমাকে ড্রপ করে আপনার একটা কাজ আছে। তাহলে গতকাল রাতে আপনাকে যখন বললাম আপনি আমার সাথে এয়ারপোর্টে আপুকে রিসিভ করতে যাবেন, তখন সরাসরি কেন না করলেন না? আপনি না করলে আমি ভাইয়াকে রাজি করিয়ে নিয়ে আসতাম, নয়তো আমি একাই আসতাম।
আমি তো গতকাল আপনাকে শুধু এটা বলেছিলাম যে আমি আপুকে সারপ্রাইজ দিতে চাই। আপু এখনো আপনার ছবি দেখেনি, এমনকি নামও শুনিনি। আমি সরাসরি আপুর সাথে আপনাকে এয়ারপোর্টে মিট করাতে চেয়েছিলাম। নাহিদ ভেতরে ভেতরে কিছুটা ঘাবড়ে গেল, কিন্তু বাহ্যিকভাবে নিজেকে স্বাভাবিক রেখে নিজের যুক্তি টিকাতে বলে, আমি চাইনি তুমি হার্ট হও, তাই বলিনি। লেট ইট বি, লেটস গো, শি মাইট বি ওয়েটিং। আরিয়া কোনো প্রত্যুত্তর করল না, চুপচাপ আগে আগে সামনের দিকে হাঁটতে থাকে। কিন্তু নাহিদ চিন্তায় পড়ে গেছে। গতকাল রাতে আরিয়া তাকে এয়ারপোর্টে যাওয়ার কথা বলার পর সে চেয়েও না করতে পারেনি। এজন্য এই প্ল্যান করেছিল। সে জানে আরিয়ার বড় বোন আরশি ভীষণ অধৈর্যশীল মেয়ে। এত পথ জার্নি করে এসে এত সময় অপেক্ষা করে দাঁড়িয়ে থাকবে না। যেভাবেই হোক আরশির সাথে দেখা হওয়াটা আটকাতে চাচ্ছিল সে। কিন্তু এখন আরিয়ার মনে সন্দেহ ঢুকে গেছে, তাই বাধ্য হয়েই দেখা করতে হবে। মনে মনে খুব করে চাইছে যেন আরশি তাকে দেখে নেগেটিভ রিয়েকশন না দেয়। ডিপারচার এরিয়াতে পৌঁছাতেই আরিয়া সামনে তার বোনকে লাগেজ কাত করে বসে থাকতে দেখল। খুশিতে তার আখি দয়ে যেন ডগ মগিয়ে উঠল। ছুটে গিয়ে হাঁটু গেড়ে জড়িয়ে ধরল আরশিকে। আচমকা জড়িয়ে ধরাতে আরশি ভীষণ ভয় পেয়ে যায়। আঁতকে উঠে সে। অতপর বুঝতে পেরে আরিয়ার পিঠে একটা কিল বসিয়ে দিয়ে বলে, শয়তান, আমি ভয় পেয়ে গেছিলাম জাস্ট। আরিয়া সরে এসে খিলখিল করে হাসতে হাসতে বলে, ভয় পেতেই তো করেছি। ওয়েলকাম ব্যাক আপু। হুহ, চল এবার। অনেকক্ষণ ধরে বসে আছি, শরীর খারাপ লাগছে। হ্যাঁ হ্যাঁ, যাব তো। আগে কারো সাথে তোমাকে ইন্ট্রোডিউস তো করাই। আরশি উঠে দাঁড়িয়ে লাগেজ সোজা করে সামনে তাকাতেই থমকে যায়। প্রতিক্রিয়া দেখানোর মতো শক্তিও যেন সে পাচ্ছে না। লাগেজে ভর দিয়ে ব্যালেন্স সামলে নির্নিমেষ সম্মুখে দাঁড়ানো মানুষটাকে দেখছে। এদিকে আরিয়া পরিচয় করাই, আপু, মিট মিস্টার নাহিদ আহমেদ, আমার উড বি হাজবেন্ড। আরিয়ার প্রথমোক্ত কথাগুলো ঠিকমতো খেয়াল না করলেও শেষোক্ত আমার উড বি হাজবেন্ড বাক্যটা যেন তার কর্ণকুহর হয়ে মস্তিষ্কে প্রবেশ করতেই সব সমীকরণ ঘেঁটে দিয়েছে। মস্তিষ্কের নিউরনগুলোর মধ্যে যেন এক অদৃশ্য প্যাচ লেগে গেছে। ক্রমশ শরীরের ভেতরকার তাপমাত্রা বাড়ছে এবং হুট করে শরীরের তাপমাত্রা কমতে শুরু করল, যার দরুন হুট করেই মাথা ঘুরে উঠল। আরিয়া নাহিদের দিক থেকে দৃষ্টি সরিয়ে বোনের দিকে চাইতেন ভয় পেয়ে যায়। আরশি লাগেজ ধরে হাঁটু ভাঁজ করে বসে পড়েছে। আরিয়া উদ্গ্রীব হয়ে উঠল। বোনের সন্নিকটে বসে ব্যতিব্যস্ত হয়ে প্রশ্ন ছুড়ল, কি হলো তোমার? শরীর বেশি খারাপ করছে? প্রেশার ফল করল মনে হচ্ছে। তারপর নাহিদের দিকে চেয়ে ঘাবড়ানো কণ্ঠে বলল, জলদি একটা চকলেট দিন, আপুর প্রেশার ফল করেছে। এতক্ষণ ধরে অপেক্ষা যে করছিল। নাহিদ ঢোক গিলে কাপা কাপা হাতে চকলেট এগিয়ে দিল। আরিয়া ছো মেরে চকলেটটা নিয়ে আরশিকে জোর করে খাওয়ালো। এয়ারপোর্টের মধ্যে এমন অবস্থায় 4-5 জন মহিলা পুরুষ এগিয়ে এসে কি হয়েছে জানতে চাইছে। উনাদেরকে নাহিদ হ্যান্ডেল করে নেয়। মিনিট দুয়েক পেরোনোর পর আরিয়া সতর্ক স্বরে বলে, আপুকে খোলা জায়গায় নিয়ে যেতে হবে। নাহিদ, আপনি আপুর লাগেজ নিয়ে আসুন, আমি আপুকে ধরে নিয়ে বের হচ্ছি। নাহিদ প্রত্যুত্তর না করে তাই করল। আরশি সেন্স হারায়নি, কিন্তু একা একা চলাচল করতে পারছে না। আরিয়ার সাহায্যে এয়ারপোর্ট থেকে বেরিয়ে খোলা জায়গায় এসে বেঞ্চে বসল। এক্ষেত্রে এয়ারপোর্টের নিরাপত্তারক্ষীরা খুব সাহায্য করেছে। কিছুক্ষণ পর আরশি সুস্থ বোধ করলে মৃদু স্বরে বলে,
বাড়ি চল আরু। হ্যাঁ হ্যাঁ চলো। সরি আপু, আমি ইচ্ছে করে লেট করিনি। নাহিদ আমাকে বলেছিল প্লেন ল্যান্ড করতে সময় বাকি, তাই আমাকে চকলেট কিনে দিতে নিয়ে গেছিল। সো সরি আপু। আরশি এক পলক নাহিদের চুপসে যাওয়া মুখটা দেখে মনে মনে তাচ্ছিল্য হেসে আরিয়াকে কৃত্রিম হাসি দেখায়। আরশি ও আরিয়াকে ওদের বাড়িতে নামিয়ে দিয়ে নাহিদ আবার গাড়ি স্টার্ট করছিল, তখন আরিয়া ভ্রু কুঁচকে বলে, আপনি গাড়ি স্টার্ট করছেন কেন? বাড়ির ভিতরে যাবেন না? নাহিদ আরশিকে একবার দেখে আরিয়ার দিকে দৃষ্টি ফিরিয়ে জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে, তোমাকে বলেছিলাম তো আমার একটা কাজ আছে। আই অ্যাম অলরেডি লেট। আরিয়া মন খারাপ করে বলে, ওহ আচ্ছা, তাহলে আর কি, যান। নাহিদ মুচকি হেসে বলে, দ্যাটস হোয়াই আই লাভ ইউ। এখন রেস্ট করো গিয়ে। বাই। আরিয়া মৃদু হাসল। অতপর নাহিদ গাড়ি স্টার্ট করে চলে গেল। পুরো বিষয়টা আরশি দাঁড়িয়ে থেকেই দেখল। যখন নাহিদ বলল, দ্যাটস হোয়াই আই লাভ ইউ, তখন আরশির মনে হলো নাহিদ কথাটা আরশিকে নিচু দেখাতে বলেছে। কিন্তু আরিয়ার মুখের খুশির লাবণ্য দেখে আরশি ভাবতে শুরু করেছে, তার ভুলটা ঠিক কোথায় ছিল। এই প্রশ্নের জবাব অন্তত সে ডিজার্ভ করে। ভাবনার সুতো ছিঁড়ে আরিয়ার ডাকে, কি হলো আপু, কি ভাবছো? ভেতরে চলো, মা বাবা ভাইয়া সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আরশি কৃত্রিম হাসে। দুই বোন বাড়ির ভেতরে ঢুকতেই যেন এক আবেগময় পরিবেশের সৃষ্টি হয়। আরশিকে নিয়ে নানান তোড়জোড় শুরু হলো। এর মধ্যেই আরিয়া রাগ করে বলল, দেখে মনে হচ্ছে 7 দিন পর আপুর বিয়ে, আর আপু ঘর ছেড়ে যাচ্ছে। মিসেস আশালতা ও মিস্টার রিয়াজ উদ্দিন ছোট মেয়ের কথা শুনে হেসে ফেললেন। মিসেস আশালতা বললেন, 7 দিন পর তুই তো ঘর ছেড়ে যাবি, আর আরশি তো দেশ ছেড়ে যাবে আবার। আমাদের ছাড়া থাকা তো শিখে গেছে এখন তো। বলতে বলতেই মিসেস আশালতার চোখ ভরে এলো, কণ্ঠ ধরে এলো। আরিয়া ও আরশি উঠে মায়ের কাছে যায়। আরশি মায়ের কাঁধে মাথা এলিয়ে মলিন কণ্ঠে বলে, প্লিজ মা, কেঁদো না। আর 1 বছর পর তো আমি চলে আসব। আরিয়াও মায়ের আরেক কাঁধে মাথা এলিয়ে বলে, আমি তো মজা করে বলেছি, তুমি কষ্ট পেও না তো। তুমি যদি এখনই এত কান্না করো তাহলে আমার ও আপুর বিয়েতে তোমার চোখের পানি কম পড়ে যাবে না। মিসেস আশালতা কান্নারত অবস্থায় হেসে ফেলেন। ছোট মেয়ের হাতে মৃদু চর মেরে বলেন, ফাজিল মেয়ে, সব জায়গায় তার হাসি ঠাট্টা করতে হয়। ওমা, আমি আবার কই হাসি ঠাট্টা করি? তোমার বড় মেয়ের কাছে তো এসব বিষয়ে আমি চুনোপুটি। আমি হলাম শান্ত শিষ্ট লাজুক স্বভাবের মেয়ে। হয়েছে হয়েছে, থামো, খেয়ে নাও এখন। গভীর রাত, অন্ধকার, পুরো শহর নিস্তব্ধ। ঘড়ির কাঁটার টিকটিক শব্দ হচ্ছে। আরশির রুমের শখের দেয়াল ঘড়িটা কিছুক্ষণ আগেই জানান দিল 3টা বেজেছে। প্রায় আধ ঘন্টা যাবৎ ব্যালকনির ফ্লোরে বসে এক দৃষ্টিতে রাতের আকাশ দেখছে। মাঝে সাঝে আকাশে বিদ্যুৎ খেলে যাচ্ছে। মনে হচ্ছে বৃষ্টি নামবে। এখন তো বৃষ্টির কোনো নির্দিষ্ট রুটিন নেই। শ্রাবণ মাস যে, হঠাৎই ঝমঝমিয়ে বৃষ্টি নামল। তুমুল বৃষ্টি। ব্যালকনির গ্রিল গলিয়ে বৃষ্টির তীব্র ছাট ব্যালকনির ফ্লোর অবধি ভিজিয়ে দিচ্ছে। ভিজিয়ে দিচ্ছে আরশিকেও। কিন্তু সবসময়ের মতো বৃষ্টি দেখে ছুটে ঘরে চলে যাওয়া মেয়েটা আজ এক চুলো নড়ছে না। ঠায় বসে আছে নিজের জায়গায়। যেন ফ্লোর ও আরশির মধ্যে তীব্র মধ্যাকর্ষণ শক্তি কাজ করছে। আরশি এখনো নিষ্পলক অম্বর পানে চেয়ে। তার নিষ্প্রাণ আঁখি যুগল তার রবের কাছে আরজি জানাচ্ছে, আমার প্রাণোচ্ছলতা কেন হারিয়ে গেল?
বৃষ্টি আর নেত্রজলে অক্ষিপল্লব ভিজে ভারী হয়ে আসছে। বৃষ্টিতে পুরোপুরি ভিজে এখন শীতে থরথর করে কাঁপছে আরশি। তীব্র বৃষ্টির শব্দ ও ঠান্ডা লাগার কারণে আরিয়ার ঘুম ভেঙে যায়। জলদি করে ফ্যান বন্ধ করে ব্যালকনির দিকে চেয়ে দেখে হাট করে দরজা খোলা। পাশে তার বোন নেই। আরিয়া প্রথমে বুঝতে পারল না যে তার বোন কোথায় গেছে। রুমের দরজা তো লাগানো। ভাবল হয়তো বাথরুমে গেছে। কিন্তু তার মস্তিষ্কে এটা কোনোভাবেই আসলো না যে তার বোন ব্যালকনিতে থাকতে পারে। আরিয়া উঠে বাথরুমের দিকে নজর গেলে দেখে বাথরুমের লাইট জ্বালানো থাকলে নিচ দিয়ে সামান্য রশ্মি বোঝা যায়, কিন্তু তা বোঝা যাচ্ছে না। তাহলে গেল কোথায়? চিন্তায় পড়ে গেল আরিয়া। সে এবার রুমের লাইট জ্বালিয়ে দেখল রুমের দরজা ভেতর থেকে বন্ধ, মানে বাহিরে যায়নি। কৌতূহলের বশে ব্যালকনিতে উকি দিয়ে দেখে একদম ভিজে চুবা চুবা হয়ে ব্যালকনির ফ্লোরে বসে আছে আরশি। আঁতকে উঠে আরিয়া দ্রুত করে বোনের কাছে গিয়ে জোর করে উঠিয়ে টেনে রুমে নিয়ে আসে। ব্যালকনির দরজা লাগিয়ে গামছা নিয়ে নিজেই বোনের চুল ও হাত ঘাড় মুছতে মুছতে বলে, তুমি কি পাগল নাকি আপু? এই গভীর রাতে বৃষ্টিতে ভিজছিলে? জবাব দেয় না আরশি। আরিয়া ফের বলে, তুমি তো বৃষ্টি পছন্দ করো না। তোমার শরীরে বৃষ্টির এক ফোঁটা পড়লেও তোমার মেজাজ খারাপ হয়ে যায়। সেই তুমি বৃষ্টিতে ভিজছিলে। কি হয়েছে তোমার? কিছু না। এই বলে আরশি জামা কাপড় বের করে ওয়াশরুমে ঢুকে যায়। প্রায় 15 মিনিট পর শাওয়ার নিয়ে বের হয়। বের হতেই আরিয়া তাকে চেপে ধরে। তুমি যাকে ভালোবাসতে, সেই লোকটা তোমাকে ছেড়ে যাওয়ার পর তুমি 1 মাসের ব্যবধানে ইতালি চলে গেলে। তুমি চুপচাপও হয়ে গিয়েছিলে অনেক। কে ছিল লোকটা? তখন কতবার তোমাকে জিজ্ঞাসা করেছি, বলনি। আজ তো বলো, কে ছিল লোকটা, যার জন্য তুমি এখনো কষ্ট পাও? যে ছিল সে আর নেই। সে এখন অন্য কাউকে ভালোবাসে। আচ্ছা বুঝলাম, এখন বলো নাম কি তার? তার নাম জানার দরকার নেই। আমি তাকে আমার জীবনে ফিরে পেতেও চাই না। কোনোভাবেই না। আরিয়া কিয়ৎ মৌন রইল। আরশি ব্যাগ থেকে 2টা প্যারাসিটামল বের করে খেয়ে নিল। আরিয়া ফের প্রশ্ন ছুড়ল, তাহলে ভিজছিলে কেন? আরশি তাচ্ছিল্য হেসে জবাবে বলল, কেন? বৃষ্টিতে ভেজার জন্য কি ওই লোকটাকে ফিরে পেতে চাওয়ার কোনো কানেকশন আছে? আমি তো তা মনে করি না। সে যদি আমার পায়ের তলে ফুলের গালিচাও বিছিয়ে দেয়, আমি তাও তার জীবনে ফিরে যেতে চাইব না। আমার সেলফ রেসপেক্ট আছে অন্তত। সে শুধু আমার মনকে হার্ট করেনি, আমার সেলফ রেসপেক্টেও আঘাত করেছে। আপু, ঘুমা আরু। কথা বলিস না বেশি। আর সকালে যেন মা এই বিষয়ে না জানে। আব্বু আম্মু ভাইয়া কেউ জানে না আমি কাউকে ভালোবাসতাম। আমি জানাতেও চাই না। কথাটা বলেই আরশি বিছানার সাইডে গিয়ে শুয়ে পড়ল। আরিয়াও লাইট বন্ধ করে শুয়ে পড়ল। পুরনো স্মৃতিগুচ্ছ আরশির মনের দরজায় ভেসে উঠতে শুরু করল। নাহিদের সাথে আরশির পরিচয় সুন্দরবন ট্যুরে। আরশির বন্ধুদের সাথে অনার্সের ফেয়ারওয়েল ট্যুর ছিল সুন্দরবন। সেখানেই নাহিদ তার 2 বন্ধুকে নিয়ে ট্রিপে গিয়েছিল। ফ্ল্যাশব্যাক। সুন্দরবনের জন্য খুলনা লঞ্চঘাট থেকে ছোট লঞ্চে আরশিরা উঠেছিল, সেটাতে নাহিদরাও উঠেছিল। সেখানেই পরিচয়। লঞ্চ ছাড়ার পর আরশি খোলা চুলে লঞ্চের সামনে ডেগে হাত ছড়িয়ে দাঁড়িয়েছিল, তখনই নাহিদের সাথে কথা শুরু। নাহিদ নিজের থেকে এসে বলে, আপনি পড়ে যেতে পারেন মিস। মেয়েদের ব্যালেন্স কম হয়। আরশি ভ্রুকুটি করে ঘুরে তাকিয়ে বলে, সরি। বললাম আপনি পড়ে যেতে পারেন। ওখান থেকে চলে আসুন।
কথাটা আরশির পছন্দ হয়নি। তার চলে আসতে ইচ্ছে করলেও সে জেদ করে আরও কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকে। তারপর তার এক ফ্রেন্ড এসে ডেকে নিয়ে যায়। লঞ্চের ছাদে উঠার জন্য খাড়া সরু সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে আরশি তার লম্বা গোল জামার সাথে পা আটকে পড়ে যেতে নিলে নিচ থেকে নাহিদ আরশিকে ধরে ফেলে। তারপর বলেছিলাম না, মেয়েদের ব্যালেন্স কম। পড়ে গেলেন তো, একটু কেয়ারফুল হন। আরশি তখন ঘাবড়ে ছিল, তাই নাহিদকে প্রত্যুত্তরে কিছু বলতে পারেনি। আরশির এক বান্ধবী এসে নাহিদকে ধন্যবাদ জানিয়ে নিয়ে যায়। আরশিদের গ্রুপে আরশি সহ 8 জন মেয়ে আর 6 জন ছেলে। তার মধ্যে আবার একটা কাপল, যারা রিসেন্টলি বিয়ে করেছে। আরশিকে ওর বান্ধবী নিতু বলে, দোস্ত, ছেলেটা কিন্তু খারাপ না। তুই যে আমাদেরকে এসে বলেছিলি ছেলেটা রুড, তেমন কিন্তু না। তুই ভাব শুধু, তুই যদি পড়ে যেতি। আরেক বান্ধবী রুহি বলে, ঠিক বলেছিস নিতু, যদি পড়ে যেত তবে কুমির বাবাজি বুঝি ছেড়ে দিত। তার উপর সাঁতার ও জানে না। আরেকজন বান্ধবী কলি বলে, দিত কুমিরের পেটে একটা পরি হজম হতো না। আরশি কপট রেগে কলিকে 2 ঘা বসিয়ে দেয়। বন্ধুদের মধ্যে হাসির রোল পড়ে যায়। আরশি ভাবতে থাকে সে ছেলেটাকে সরি বলবে ও ধন্যবাদ জানাবে। লঞ্চ থেকে নামার পর নাহিদ আরশিকে ক্রস করে সামনে এগুলে আরশি নাহিদের সাথে কথা বলতে চাইল, কিন্তু নাম তো জানে না, তাই ডাকে, এক্সকিউজ মি মিস্টার। নাহিদ আরশির থেকে 2 হাত সমান দূরত্বে সামনে ছিল। সে ডাক শুনেও ভাব নিয়ে পেছনে ফিরল না। আরশি পুনরায় ডাকল। এবার নাহিদ পিছু ফিরে না জানার ভান করে বলে, আপনি বারবার কাকে ডাকছেন মিস? আপনার কর্কশ কণ্ঠে আমার কানে পেইন হচ্ছে। আমার পেছনেই দাঁড়িয়ে ডাকছেন তো? সহসা আরশির মন পরিবর্তন হয়ে গেল। সে দাঁতে দাঁত চেপে বলে, একজনকে থ্যাংক ইউ বলার ছিল। থ্যাংক ইউ, ওয়েলকাম মিস। আরশি এবার নাহিদকে ক্রস করে এগিয়ে যেতে নিলে নাহিদ বলে, আমি নাহিদ, বারবার মিস্টার বলতে হবে না। আরশি নাহিদের উদ্দেশ্যে বিরক্তি মিশ্রিত হাসি দিয়ে বলে, আপনাকে আর ডাকার কোনো প্রয়োজন হবে না, তাই নাম জানার ইচ্ছে নেই। গুড বাই। আরশি তার বন্ধুদেরকে ডেকে চলে যায়। কিন্তু সে ঘুণাক্ষরেও টের পায়নি যে ট্যুর শেষ হতে না হতেই সে নাহিদকে ভালোবেসে ফেলবে। আরশি স্বভাবত চঞ্চল ও এক্সট্রোভার্ট। একা একা ঘুরতে ভীষণ ভালোবাসে। 3 দিনের ট্যুরে সে পৌঁছানোর পরদিন সকালে একা একা জঙ্গলে ঘুরতে গিয়ে পথ হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল। সেখানে নেটওয়ার্কও পাচ্ছিল না। সেই সাথে সাপের ভয় তো আছেই। সুন্দরবনের গাছের সাথে সাপ যেন মিশে থাকে। ভয়ে জোরসড় হয়ে কাঁদতে বসেছে আরশি। প্রায় অনেকক্ষণ পেরিয়ে যায়। অতঃপর সেখানে সেভিউরের মতো উদয় হয় নাহিদ। নাহিদ ছুটে এসে আরশিকে টেনে তুলে রেগে চিৎকার করে বলে, আর ইউ মেড? না বলে এসেছো কেন? তোমাকে সবাই 2 ঘন্টা যাবৎ খুঁজছে। আরশি কাঁদতে কাঁদতে বলে, আমি বুঝতে পারিনি। আমার ইচ্ছে ছিল একা একা এক্সপ্লোর করা। শাট আপ। এখানে নেটওয়ার্ক প্রবলেম, এটা তো মাথায় থাকার কথা। নাকি মাথার ভেতরে শুধু রাগ ভর্তি? বুদ্ধি বলতে কিছু নেই। আরশি মাথা নিচু করে কাঁদছে। নাহিদ এরপর ধমকে বলে, চলো, এখন নাটক করো না। আছে শুধু বড় বড় কথা। আরশি বিপরীতে একটা রাও করে না। যতই বলুক দোষটা তো তার নিজেরই। বোঝা উচিত ছিল। তাই নাহিদের দেখানো পথ অনুসারে চলতে থাকে। সেই ঘটনার পর থেকে ট্যুর শেষ হওয়া পর্যন্ত এই সময়টুকুতেই আরশি নিজের অজান্তেই নাহিদকে ভালোবেসে ফেলে।
জীবনে প্রথমবার কেউ তার মনে অন্যরকম অনুভূতি নিয়ে এসেছে। ফেরার পথেও ওরা সবাই ফিরেছে একই সাথে। খুলনা থেকে ট্রেনে করে ঢাকা এসেছে। গিয়েছিল দুটো গ্রুপ, কিন্তু ফিরেছে একটা গ্রুপ হয়ে। আরশির দুই বান্ধবী ও নাহিদের দুই বন্ধুর মধ্যেও খানিক প্রেম প্রেম ভাব। কমলাপুর রেল স্টেশনে আরশির ছোট বোন আরিয়া ও বড় ভাই আবিদ এসেছে আরশিকে রিসিভ করতে। রাত প্রায় 9টার মতো বাজে। আরিয়া খুব শান্ত স্বভাবের। আরশির ফ্রেন্ডদেরকে শুধু হ্যালো বলে কথা বাড়ায়নি। সম্পূর্ণ আরশির বিপরীত নজর আসে নাহিদের কাছে। আরিয়া বারবার আরশিকে সময়ের তাড়া দিচ্ছিল, যা নাহিদের কাছে ভালো লাগে। এরপর দেখতে দেখতে 3 মাস পেরিয়ে যায়। আজ আরশির বান্ধবী রুহির বিয়ে নাহিদের ফ্রেন্ড জিসানের সাথে। আরশি অনেক এক্সাইটেড, কারণ সে আজ নাহিদকে প্রপোজ করবে বলে ভেবেছে। 3 মাসে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে নাহিদের সাথে তার বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছে। আরশির প্রতি নাহিদের কনসার্ন ও কেয়ার দেখে আরশি সত্যি সত্যি ভেবে বসেছে নাহিদও তাকে ভালোবাসে। আরশি আজ খুব সুন্দর করে সেজেছে। মায়ের একটা কাঞ্জিভ্রম শাড়ির সাথে বড় গোল্ডেন ঝুমকো, কুন্দনের চুড়ি ও টিকলি ম্যাচিং করে। আরশি এমনিতেও সুন্দর। সিম্পল মেকআপের সাথে আরশিকে দারুণ লাগছে। রুহি নিজে আরশিকে দেখে বলে, দেখ দোস্ত, মানুষ তোকেই না বউ ভাবে, যেভাবে সেজেছিস। আরশি হেসে বলে, তুই পারিসও, বউ তো তোকেই লাগবে। বউয়ের বান্ধবী হয়ে সাজব না তা কি হয়? বরের বন্ধুদের ভিমরি খাওয়াতে হবে না? নিতু কথার মাঝে বলে উঠে, কাকে? নাহিদ ভাইয়াকে। সে যেভাবে তোর কেয়ার করে তাতে তার ভিমরি খাওয়া লাগবে না। সোজা এটাক। বলেই হেসে উঠল। কলির সাথে বাকিরাও তাল মেলায়। আরশি লজ্জা পেয়ে সেখান থেকে উঠে চলে যায়। বরপক্ষ সবে এসে পৌঁছাল। গেট ধরা থেকে শুরু করে বরের জুতো চুরি সবই করল রুহির কাজিন ও বান্ধবীরক মিলে। আরশি নাহিদকে কমিউনিটি সেন্টারের ছাদে নিয়ে আসে। সেখানে আগে থেকে আরশির বন্ধু বান্ধবীরা উপস্থিত ছিল। বিকেলের দিকে ছাদে বর-বধূর ছবি তোলার জন্য ডেকোরেশন করা আছে। আরশি নাহিদকে বলে, আমার তোমাকে কিছু বলার আছে। হ্যাঁ বলো, জলদি বলো। জিসানরা গ্রুপ ছবি তুলবে, একটু অপেক্ষা করো। বলছি তো। আরশির ফ্রেন্ডরা ছাদের স্টেজের আড়ালে লুকিয়ে ছিল। ওরা আড়াল থেকে আরশিকে মোটিভেট করছে। কিছুক্ষণ সময় নিয়ে আরশি নাহিদকে বলেই ফেলে, আই লাভ ইউ। অন দ্যাট ডে ইউ সেভ মি, আই ওয়াজ স্টার্টেড টু ফিল সামথিং টুয়ার্ডস ইউ। I never thought I would be in love with an unknown person. I think we have a connection. আরশির বলা শেষ হওয়ার আগেই নাহিদ তাকে থামিয়ে দেয়। বলে, ওয়েট ওয়েট। হোয়াট? ইউ লাভ মি? রিয়েলি? এন্ড ইউ কল মি হেয়ার টু প্রপোজ? আর ইউ মেড? আরশি নিমিষেই থতমত খেয়ে যায়। নাহিদের এহেন রিয়াকশন সে আশা করেনি। নাহিদ একটু থেমে আবার বলে, তুমি ভাবলে কি করে আমি তোমাকে ভালোবাসি? রিয়েলি? আরশি বিমূঢ় দৃষ্টিতে চেয়ে আছে। আরশির থেকে জবাব না পেয়ে নাহিদ খানিক জোরে হেসে ওঠে। তারপর আরশির চোখের দিকে চেয়ে বলে, তুমি সুন্দর, এটাকে ডাউট নেই, কিন্তু আমার টাইপের না। আমি তোমার স্বভাবের মেয়ে পছন্দ করি না। তুমি বললে না যে অপরিচিত ছেলের প্রতি ফিলিংস আসবে, তা ভাবতেও পারোনি। তুমি যদি এক অপরিচিত ছেলেকে কয়েক ঘন্টার মধ্যে ভালোবাসতে পারলে পরিচিত ছেলেদেরকে। নাহিদ কথাটা বলতেই আরশির হাতের চর খেয়ে বসল। রাগে কাঁপছে আরশি। চোখের কোণ গড়িয়ে ঘৃণার অশ্রু ঝরছে। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, শাট ইউর মাউথ আপ।
You are so disgusting. You have no right to talk about my character. নাহিদ বাঁকা হেসে বলে, 2 দিন মিষ্টি মিষ্টি কথা বলাতেই ভেবে নিয়েছ আমি তোমাকে ভালোবাসি। তার আবার ক্যারেক্টার। আরশি প্রচণ্ড রেগে গিয়ে নাহিদের পাঞ্জাবির কলার চেপে ধরতেই আরশির ফ্রেন্ডরা সবাই বের হয়ে আসে। নিতু, কলি, সারা, আফরা সবাই আরশিকে ছাড়িয়ে নিয়ে যায়। রাকিব, সাগর, অভি, সোহানরা মিলে নাহিদকে সরিয়ে নিয়ে যায়। সোহান বলে, দেখেন ভাই, আজকে আমাদের বান্ধবীর সাথে আপনার বন্ধুর বিয়ে। আমরা চাইলে এখানেই মেরে আপনার মুখের নকশা বদল করে দিতে পারি, কিন্তু নিজেদের বান্ধবীর জন্য সেটা করছি না। রাকিব বলে, আরে সোহান, তুই এই ব্যাটাকে এত সম্মান দিয়ে কথা বলছিস কেন? এই ব্যাটা সম্মানের যোগ্য না। তোর যেহেতু আরশিকে পছন্দ না, তাহলে পোলাইটলি না করে দিতি। ওর ক্যারেক্টারে প্রশ্ন তুললি কেন? রাকিব রেগে গেছে প্রচুর। সে নাহিদের দিকে তেড়েই যাচ্ছিল, সাগর আটকে রেখেছে। অভি বলে, আপনি কতটুকু জানেন আরশির ব্যাপারে? আপনার কি মনে হয় ওর ছেলে ফ্রেন্ড আছে বলেই ও খারাপ? আমাদের মধ্যে ফ্রেন্ডস উইথ বেনিফিটের সম্পর্ক না। আমাদের এই ফ্রেন্ড গ্রুপটাতে ইতি আর স্বামীর ভালোবেসে বিয়ে করেছে, কিন্তু বাকিদের মধ্যে বন্ধুত্ব ছাড়া কোনো খারাপ সম্পর্ক নেই। আপনার নিজের কি ভার্সিটিতে মেয়ে ফ্রেন্ড ছিল না? নাহিদ কড়া কণ্ঠে বলে, ছিল, কিন্তু তোমাদের মতো কয়েকজন ছেলে মেয়েরা মিলে ট্যুরে যায়নি। ট্যুরের নামে বাহিরে আউটিং এসব। সোহান বলে, এবার কিন্তু বেশি বলতেছেন। আপনি যে কয়দিন আমাদের সাথে ট্যুরে ছিলেন, আমাদের দেখেছেন। আরশি, কলিদের হাতটা পর্যন্ত ধরতে। তাহলে কিভাবে বলেন এসব? আরশিকে পছন্দ না, সরাসরি পোলাইটলি বলে দিবেন। না বলার অধিকার আপনার আছে, কিন্তু ক্যারেক্টারে প্রশ্ন তোলার অধিকার নেই। তোমাদের সাথে কথা বলার ইচ্ছাও নেই আমার। নিজেদের আরেক বান্ধবীর চোখে পানি দেখতে না চাইলে আমার সাথে লাগতে এসো না। এই বলে নাহিদ ছাদ থেকে নেমে যায়। রাকিব নিজেকে সাগরের থেকে ছাড়িয়ে আরশির কাছে গিয়ে কষিয়ে একটা থাপ্পড় দেয়। অতঃপর বলে, তুই সবসময় বলতি না, ছেলেদের তোর বিশ্বাস হয় না, তাই এসব প্রেম ভালোবাসার ভিতরে তুই নাই। তাহলে এই লো মেন্টালিটির নাহিদকে কিভাবে ভালোবেসে ফেললি? আদিব ভাই জানলে এই নাহিদকে টুকরো টুকরো করে ফেলবে। কলি ভয় পেয়ে বলে, এটা করিস না ভাই। আদিব জানলে সত্যি ভীষণ ঝামেলা হয়ে যাবে। সাগর এতক্ষণ পর বলে, আমার মনে হয় এসব বিষয় নিয়ে পরে কথা বলা যাবে। অবশ্য কথা বলারও কিছু নেই। যার চিন্তা ধারা যেমন, আমরা চাইলেও বদলাতে পারবো না। নাহিদ ভাই যেমনটা বলেছেন তেমন যে দুনিয়াতে নেই তেমনটাও তো না। অহরহ হচ্ছে। উনার উচিত হয়নি আরশির ক্যারেক্টারে প্রশ্ন তোলা। কোনো মেয়ের ক্যারেক্টারে না জেনে প্রশ্ন তোলা উচিত না। তুই চুপ কর। এরে উচিত জবাব দিতে তো হবেই। রুহির বিয়েটা মিটে যাক শুধু। রাকিবকে থামিয়ে আরশি বলে, না, তোরা কিছু করবি না। এই বিষয়টা এখানেই ক্লোজ। এটা নিয়ে একটা শব্দও না। আফরাও তাতে তাল মেলায়। রাকিব আবারও কিছু বলতে চাচ্ছিল, কিন্তু সোহান, অভি, সাগর বলতে দেয় না। এরপর ওরা স্বাভাবিক হয়ে নিচে নেমে যায়। রুহির বিয়েটাও আর কোনো ঝামেলা ছাড়াই মিটে যায়। পুরনো কথা ভাবতে ভাবতেই ফজরের আজান দিয়ে দিয়েছে। আরশি আরিয়াকে উঠিয়ে নামাজ পড়ে আবার ঘুমায়। সকালের নাস্তার পর আরশি ওর মাকে জিজ্ঞাসা করো, মা, আরুর বিয়ের অনুষ্ঠান তো 7 দিন পর থেকে শুরু হবে। হ্যাঁ। একদিন মেহেদি ফাংশন, তার পরদিন হলুদ, তারপর বিয়ে। আরিয়ার জন্য সম্বন্ধকে এনেছিল।
ঘটক এনেছিল। ছেলের ছবি দেখে আরিয়া বলেছিল নাহিদকে নাকি আগেও একবার দেখেছে। সুন্দরবন ট্যুরে নাকি এই ছেলেই তোকে বাঁচিয়েছিল। খুব ভালো ছেলে, পরিবারও খুব ভালো। মিসেস আশালতা কথাগুলো বলতে বলতে মেয়ের দিকে তাকায়। আরশি মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে বলে, আমি একটু আসছি। আরশি উঠে রুমে চলে আসে। বিয়ের মাত্র কিছুদিন বাকি, এখন কি বলবে সবাইকে? কিছুক্ষণ পর আরশি তার মাকে গিয়ে বলে, মা শোনো না, তুমি তো আরুর হবু শ্বশুরবাড়ির সবার সাথে পরিচিত না, তাই চাইছিলাম কি উনাদেরকে বাড়িতে ডাকো কাল। তোমরা তো আমাকে না জানিয়ে বিয়ের সবকিছু ঠিক করে ফেলেছ, জাস্ট ফর সারপ্রাইজ। যেহেতু আরুর বড় বোন হিসাবে ওর বিয়ে অ্যাটেন্ড করব, তাহলে তো হবু শ্বশুরবাড়ির লোকদেরকে জানতে হবে। মিসেস আশালতা কিঞ্চিত ভাবলেন, ফের বললেন, তা তুই ঠিক বলেছিস। তাহলে এক কাজ করি, তোর মামা চাচাদেরকেও বলি, ওরাও তো তোর সাথে দেখা করবে। বলো, তাহলে কালকে নাহিদের পরিবার আসছে, আমি বলবো ওদের। আরশি মাথা নাড়িয়ে নিজের রুমে চলে আসে। আগামীকাল সে নাহিদের থেকেই জানতে চাইবে এত কিছুর পর কি আর পরিবার ছিল না বিয়ে করার জন্য। মিসেস আশালতা কল করেন নাহিদের মা মিসেস নেহাকে। সপরিবারে দাওয়াত পেয়ে মিসেস নেহা দারুণ উৎফুল্লিত। তিনি নাহিদের বাবাকে ও নাহিদকে ডিনারের সময় দাওয়াতের কথাটা বলেন। নাহিদ প্রথমেই না করে দেয়, কিন্তু নাহিদের বাবা হাসান সাহেব বলেন, দেখো নাহিদ, তোমার কথা শুনে আমরা ঘটক দ্বারা সম্বন্ধ পাঠিয়েছি। পরিবার ভালো দেখে আমাদেরও ভালো লেগেছে। এখন উনারা দাওয়াত দিয়েছেন, সেখানে না গেলে খারাপ দেখা যায়। কাল তোমাকে যেতেই হবে। আমার কাজ আছে বাবা, তোমরা গেলে যাও, আমি যাব না। এই বলে নাহিদ ডিনারের টেবিল ছেড়ে উঠে যায়। নিজের রুমে গিয়ে ভাবতে থাকে, হঠাৎ এই দাওয়াত কেন? এসব ভাবনা চিন্তার মধ্যে একটা আননোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ আসে। মিস্টার নাহিদ আহমেদ, আগামীকাল আপনার সত্য প্রকাশ করা হবে। আপনার মতো নিচু মানসিকতার লোকের সাথে অন্তত আমার বোনের বিয়ে হতে পারে না। মেসেজটা দেখে নাহিদ ঘাবড়ে যায়। সে দ্রুত রুম থেকে বেরিয়ে চিৎকার করে বলে, তোমরা কেউ কালকে আরিয়ার বাড়িতে যাবে না। মিসেস নেহা, মিস্টার হাসান ও নাহিদের খালাতো ভাই আশিক অবাক চোখে চেয়ে আছে। মিসেস নেহা বলেন, আমি কথা দিয়ে ফেলেছি নাহিদ। তাছাড়া আমাদের 2 দিন পর এমনিতেও যেতে হতো। তুমি তো জানো আমাদের পরিচিত বেনারসির কারিগর থেকে বেনারসি শাড়ি আনাই। সেই কারিগর আমাদের জন্য 8টা বিয়ের শাড়ি দেখানোর জন্য রেখেছেন। আমি চাই 8টা শাড়ি আরিয়ার গায়ে কোনটা মানায় দেখে বাছাই করতে। আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা। নাহিদ অস্থির স্বরে বলে, আরে মা, বোঝার চেষ্টা করো। আমি। মাঝ থেকে আশিক বলে ওঠে, কি হয়েছে ভাইয়া? বিয়ের কয়েকদিন আগে এভাবে দাওয়াত রিফিউজ করাটা ভালো দেখায় না। শুনলাম আরিয়ার আপু এসেছে। আরিয়া তোর ভাবি হয়। নাম ধরে কেন ডাকছিস? কথাটা নাহিদ রেগেই বলে। আশিকের মুখমণ্ডল নিমিষেই চুপসে যায়। সে মৃদু স্বরে বলে, অভ্যাস তো। ভাবি হওয়ার আগে আরিয়া আমার ক্লাসমেট। তুমি তো জানোই। এখন সে তোর ভাবি হয়। মাইন্ড ইট। আশিক মাথা নাড়ায়। মিস্টার হাসান বিরক্তি নিয়ে বলেন, তুমি না যাও সেটা আমরা সামলে নিব, কিন্তু আমরা যাচ্ছি। তোমার মন মর্জি সব জায়গাতে চালাতে চাইবে না। বাবা, তোমার কোনো কথা আমি শুনছি না। উনাদেরকে বিয়ের জন্য এক প্রকার জোর করে রাজি করানো হয়েছে। উনারা তো চাননি বড় মেয়ে রেখে ছোট মেয়ের বিয়ে দিতে, কিন্তু তোমার কারণে আমরা রিকোয়েস্ট করে রাজি করিয়েছি।
নাহিদ রেগে সেখান থেকে চলে যায়। মিস্টার হাসান এবার নিজ স্ত্রীর উপর রাগ ঝাড়েন। তিনি বলেন, ছেলেকে এত আশকারা দিয়ে একগুঁয়ে বানিয়েছ, নিজের মন মতো কিছু না হলেই সব তছনছ করে ছাড়ে। এবার বাড়িতে বউ আনছ, স্বভাব বদলাতে হবে। এই বলে মিস্টার হাসানও খাবার টেবিল ছেড়ে উঠে যান। মিসেস নেহা হতাশ হয়ে বলেন, দুইজনের বিপরীতমুখী রাগ, কি করব আমি? আশিক খেতে খেতে বলে, রিল্যাক্স খালামণি, কাল সকালেই দেখা যাবে। এখন তুমি খাও তো। এদিকে আরশি আরিয়ার থেকে জানতে পেরেছে নাহিদের খালাতো ভাই আশিক আরিয়ার ব্যাচমেট। দুজনে একই ভার্সিটিতে একই ডিপার্টমেন্টে পড়ে, 4th ইয়ারে। আরশি কৌশলে জানতে চেয়েছে নাহিদ আরিয়ার সাথে কেমন ব্যবহার করে। আরিয়া বলেছে, ভালোই। তার সাথে পরিচয় মাত্র 1.5 মাসের। আমার পছন্দ অপছন্দ জানতে চেয়েছে, ফ্রেন্ডশিপ করেছে। আমারও ভালোই লেগেছে। তুই কি তাকে ভালোবেসে ফেলেছিস? আরিয়া লাজুক হেসে বলে, কিছুটা। অনেক কেয়ারিং উনি, আমার প্রতিটা কথার খেয়াল রাখেন। আরশি এবার অনেকটা চিন্তায় পড়ে যায়। যদি সে কিছু বলে তাহলে আরিয়ার মন ভেঙে যাবে না তো? কিভাবে বলবে সেটাই এখন ভাবনার বিষয়। আরশিকে নীরব দেখে আরু ওর চোখের সামনে হাত নেড়ে বলে, কি হলো আপু, কি ভাবছ? আরশি জোরপূর্বক হেসে বলে, না কিছু না, ঘুমা এখন। আমারও অনেক ঘুম পাচ্ছে। আমারও ঘুম পাচ্ছে। আর শোনো, তুমি কিন্তু আবার ব্যালকনিতে গিয়ে বসে থেকো না। আকাশ ডাকছে, মানে বৃষ্টি হতে পারে। আরশি মিষ্টি হেসে আরিয়ার গালে হাত রেখে বলে, না যাব না, ঘুমা। এরপর দুই বোন ঘুমিয়ে পড়ে। সকাল থেকে রান্নার তোড়জোড় চলছে। আরশি ও আরিয়া তাদের মাকে রান্নার কাজে সাহায্য করছে। একটু পর ওদের মামা চাচারাও এসে পড়বে। এদিকে সকাল 10টায় ঘুম থেকে উঠে নাহিদ জানায় সেও যাবে। মিসেস নেহা এতে খুব খুশি হন। তিনি বেনারসি বিক্রেতাকে ফোন করে জলদি শাড়িগুলো নিয়ে আসতে বলেন। দুপুর 12:30টার দিকে নাহিদ তার বাবা মা ও খালাতো ভাইকে নিয়ে আরিয়াদের বাড়িতে আসে। টুকটাক শরবত নাস্তার পর নাহিদের মা আরিয়াকে কোনো বেনারসিতে কেমন লাগে তা দেখার জন্য ব্যস্ত হয়ে পড়লে আরশি নাহিদকে ছাদে আসতে বলে। নাহিদ বাধ্য হয়ে ছাদে যায়। আশিক আগামীকাল থেকে নাহিদকে ভীত দেখে আজকে আবার আরিয়ার বড় বোনের এক কথায় ছাদে যেতে দেখে সন্দেহ করতে শুরু করে। তাই চুপি চুপি সেও ছাদে যায়। সেখানে গিয়ে শুনতে পায় আরশি বলছে, তো মিস্টার নাহিদ আহমেদ কেমন আছেন? নাহিদ ঘাবড়ানো স্বরে বলে, তুমি কাউকে কিছু বলবে না। তোমার সাথে আমার রিলেশন ছিল না, জাস্ট ফ্রেন্ড ছিলাম। আরশি হাসল, ফের বলল, আপনার উদ্দেশ্য কি বলুন তো? এমন তো না যে আপনি জানতেন না আরিয়া আমার বোন। রেল স্টেশনে আমি নিজেই ওর সাথে আপনার পরিচয় করিয়ে দিয়েছিলাম। আমাকে রিফিউজ করতেই পারেন, নো ম্যাটার, কিন্তু হিউমিলেট করে আমারই ছোট বোনকে বিয়ে করতে এসেছেন। চক্ষু লজ্জা থাকলে এমন কিছু হতো না। নাহিদ অপ্রস্তুত হয়ে ইতস্তত করে বলে, দেখো ভুলে যাও ওসব। বিয়ের মাত্র কিছুদিন বাকি। আমার ভুল হয়েছিল সেদিন, কারণ আমি তোমার বোনকে প্রথম থেকে ভালোবাসি, প্রথম দেখাতেই। তারপর তোমার প্রপোজাল, তখন আমার খুব রাগ ধরে গিয়েছিল। আরশি তাচ্ছিল্য হেসে বলে, রাগ ধরলে যে কারো ক্যারেক্টারে প্রশ্ন তুলতে হয়, ক্যারেক্টার নিয়ে বাজে কথা বলতে হয়, সেটা আবার কেমন রাগ? আপনার ভাষ্যমতে আমার ক্যারেক্টার খারাপ? তাহলে আমারই ছোট বোনকে বিয়ে করতে যে মনে হচ্ছে না যে ও ওর বোনের মতোই হতে পারে?
না, কারণ আমি ফলো করেছি। আরিয়ান কোনো বাজে ছেলেদের সাথে চলাফেরা করে না, এমনকি তোমার মতো ইগোয়েস্টিক না। ওহ আচ্ছা, আমার বোন কি সেটা আমি জানি। আপনার জন্য ভালো হবে যে মেয়েদের জাজ করা বন্ধ করুন, নয়তো। এই বলে আরশি ছাদ থেকে চলে আসতে পা বাড়ালে নাহিদ বলে, তুমি যদি বিয়ে ভাঙতে চাও তবে মান সম্মান তোমাদেরই যাবে। বড় মেয়েকে রেখে ছোট মেয়ের বিয়ে ঠিক করা, আবার বিয়ে ভাঙা, সমাজে কি বলবে? তখন তো সমাজই বলবে তোমাদের চরিত্রে সমস্যা। আরশির মুখশ্রীতে কাঠিন্য ভর করল। এক ঝটকায় ঘুরে নাহিদের গালে কষে থাপ্পড় মারে আর বলে, মুখ সামলে কথা বলবি। তোর মতো লো মেন্টালিটির মানুষ যে নিজের মনেই মিথ্যা ধারণা নিয়ে বসে থাকে সেটা কেউ বদলাতে পারবে না। আরশি সেখান থেকে রেগে হনহনিয়ে বেরিয়ে আসে। আশিক দ্রুত সিঁড়ি দিয়ে নামতে থাকে। আরশির আগেই নেমে ফোন রেকর্ডটা সেভ করে নেয়। মনে মনে বলে, ভাইয়া এটা ঠিক করছে না। সত্যটা এখন আরিয়া জানতে না পারলে পরে জানতে পারলে ও ওর আপুকে ভুল বুঝবে। আরশি আপু কি বলতে পারবে? আমি কি আরিয়াকে জানিয়ে দিব? এবার কিছুটা ভাবনায় পড়ে গেল আশিক। আশিক ফোন হাতে নিয়ে চিন্তা করছে কি করবে। তখন হাসান আহমেদ আশিককে ডেকে বলেন, তোমার ভাইটা কোথায় গেছে আশিক? ছাদে। মুখ ফসকে কথাটা বলে নিজেই নিজের মুখে হাত দিয়ে ফেলে আশিক। তৎক্ষণাৎ সুর পাল্টে বলে, মনে হয় ছাদে। সিঁড়ি দিয়ে উঠতে দেখেছিলাম। হাসান আহমেদ নিজের ছেলের উপর বিরক্তি প্রকাশ করতে করতে সোফায় বসে ফোনে খবর দেখছেন। আশিকও হাফ ছেড়ে বাঁচে। নাহিদের পরিবারকে বিদায় দিয়ে মিসেস আশালতা মেয়ের শাড়ি দেখতে বসেছেন। বেশ পুরাতন ডিজাইনের ঘন কাজের শাড়ি। মিসেস আশালতা সন্তুষ্টি চিত্তে বলেন, শাড়িটা সত্যি খুব সুন্দর মানাবে আরুর গায়ে। দেখ আরশি, তোর গায়েও কিন্তু মানাবে। আমার গায়ে মানাতে হবে না। তুমি রাখো শাড়ি। তোমার না কোমর ব্যথা করতেছে? যাও গিয়ে বিছানায় শুয়ে থাকো। আরশি চোখে মুখ কুঁচকে কথাটা বলল। মিসেস আশালতা বেজার কণ্ঠে বলেন, বিয়ে ইঙ্গিত শুনলেই তোর মনে হয় গরম তেলে পানি ছিটার অবস্থা হয়। বিয়ে তো করতে হবে। তোর ছোট বোনের বিয়ে আগে দিচ্ছি বলে যে তোকে বিয়ে দিব না এমন তো না। নেহাত নাহিদের পরিবার বিশেষ অনুরোধ করল বলে। হয়েছে, থামো না। তোমার রেস্ট করতে হবে না। শাড়ি নিয়েই বসে থাকো। আমি গেলাম। আরশি উঠে চলে যায়। মিসেস আশালতা ছোট মেয়ের সাথে বড় মেয়ের রাগ একগুঁয়েমির কথা বলতে লাগলেন। সন্ধ্যায় নাস্তা শেষে আরিয়া ফোনে বাংলা টেলিফিল্ম দেখছিল, তখন আরশি ইতস্তত করে আরিয়ার পাশে বসে। কিছুক্ষণ বসে থেকে নিজেকে ধাতস্থ করে ডাকে, আরু। হু। আরিয়া ফোনেই দৃষ্টি রেখে জবাব দেয়। আরশি আবার ডাকে, আরু শোন না। হুম বলো। শুনতেছি। ফোন রেখে আমার দিকে তাকা। আরিয়া মানা করে, কিউট ফেস করে অনুরোধ করে। একটু পর, আপু। টেলিফিল্মটার মাঝে অন্যদিকে মনোযোগ দিতে পারছি না। তাহলে মজাটাই নষ্ট হয়ে যাবে। আরশি নীরবে নীরব বাক্যে মেনে নেয়। প্রায় আধ ঘন্টা পর আরিয়া ফোন রেখে শুধায়, বলো এবার। কি যেন বলবে বলছিলে? আরশি জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে, না না, কিছু না। ভুলে গেছি আসলে। উফ। আপু তুমিও না। মনে পড়লে বইল। আমার কালকে ক্লাস আছে। একটু পড়ি। আরশি হ্যাঁ বোধক মাথা নাড়ায়। অতঃপর দীর্ঘনিশ্বাস ছেড়ে বিছানায় গায়েলে দেয়। পরদিন আরিয়া ভার্সিটিতে যায়। একটা ক্লাস শেষে ক্যান্টিনে এসে বসতেই আশিকও সেখানে এসে দাঁড়ায়।
আশিক ইতস্তত করে বলে, আরিয়া, তোমার সাথে আমার কিছু কথা আছে। আরিয়া চা খেতে খেতে ইশারা করল বসতে। আশিক বসে চুপ করে আছে। আরিয়া বলে, বলো। না মানে, যদি তোমার বান্ধবীদের একটু। কেন? বান্ধবীরা থাকলে প্রবলেম কি? আরিয়ার সাথে সাথে ঈশা ও রিনি নামের ওর ফ্রেন্ডরাও তাল মেলালো। আমরা থাকলে কি প্রবলেম? তুমি বলতে পারো। আশিক অনুরোধ করে, প্লিজ তোমরা কিছু মনে করো না। আমি জানি তোমরা ছেলেদের সাথে প্রয়োজন ছাড়া কথা বলো না। আই রেসপেক্ট দ্যাট। খুব আর্জেন্ট না হলে বলতাম না। আরিয়া উঠে দাঁড়িয়ে বলে, আচ্ছা চলো, ক্যাম্পাসে গিয়ে কথা বলি। ঈশা, রিনি, তোরা 10 মিনিট বসো, আমি আসতেছি। তারপর আরিয়া তার ফ্রেন্ডদের রেখে আশিকের সাথে যায়। দুজনে একটা জায়গায় গিয়ে বসে। আরিয়া জিজ্ঞাসা করে, বলো এবার। আশিক লম্বা শ্বাস নিয়ে নিজেকে প্রস্তুত করে বলে, তোমার সাথে আমার কাজিনের বিয়ে হচ্ছে। কয়েকদিন পর তুমি আমার ভাবি হবে। 2 বছর আগে যদিও আমি তোমায় প্রপোজ করেছিলাম, যেটা আমার করা উচিত হয়নি, সরি। ওটা মনে রেখে আমাকে জাজ করো না। তখন জাস্ট সেকেন্ড ইয়ারে উঠেছিলাম আর তোমাকে ভালো লাগতো বলে বন্ধুদের বুদ্ধিতে প্রপোজ করে ফেলেছিলাম। তুমি এগুলো বলতে ডেকেছ? না না, অন্য কিছু। তাহলে বলো। পুরনো কথা টেনো না। তোমার প্রতি আমি কোনো রাগ ঘৃণা রাখিনি। আমি ভুলে গেছি সেসব, তুমিও ভুলে যাও। আশিক জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে খানিক দম নিয়ে বলে, আমি তোমাকে কিছু বলবো না, কিন্তু কিছু শোনাতে চাই। জানি না এরপর তোমার রিয়াকশন কেমনটা হবে, তবে আমার কাছে মনে হয়েছে তোমাকে এটা জানানোটা জরুরি। আফটার অল এটা তোমার সারা জীবনের প্রশ্ন। এজ এ ফ্রেন্ড, অন্ধকারে থেকে তুমি নতুন জীবন শুরু করো, এটা আমি চাই না। তাই তোমাকে জানানোর জন্য মনে অনেক সাহস নিয়ে আমি এখানে এসেছি। প্লিজ পুরোটা শুনবে, তারপর রিয়েক্ট করবে। আরিয়া সম্মতি জানিয়ে বলে, ঠিক আছে। আশিক আশ্বস্ত হয়ে ফোনে রেকর্ডটা অন করল। বেশি না, মাত্র 4-5 মিনিটের একটা রেকর্ড। আরিয়া প্রথমেই তার আপুর কণ্ঠ শুনে বলে, এটা আপু? হ্যাঁ। শোনো আগে, পুরোটা শুনে কথা বলবে, তার আগে না। আরিয়া মাথা নাড়িয়ে আবার রেকর্ডটা চালু করল। রেকর্ড চলতে চলতে আরিয়ার মুখভঙ্গিও বদলাতে শুরু করল। পুরোটা শুনে সে বলল, আমার আপুর চরিত্রে প্রশ্ন তোলা। তোমার ভাইকে এই অধিকার কে দিয়েছে? এই যে আমি তোমার সাথে এখানে বসে আছি, কথা বলছি, তার মানে কি এই যে আমার চরিত্র খারাপ হয়ে গেছে? আমার আপু যাদের সাথে ঘুরতে গিয়েছে তাদের মধ্যে একজন আমার কিছুটা দূর সম্পর্কের খালাতো ভাই, মানে আম্মুর চাচাতো বোনের ছেলে, রাকিব ভাইয়া। ভাইয়া ছিল বলেই আম্মু আপুকে পারমিশন দিয়েছিল। ভার্সিটি পড়ুয়া ছেলে মেয়েরা জাস্ট ফ্রেন্ডের নামে অনেক খারাপ কিছু করে, মানলাম, কিন্তু তাই বলে সবাই তো না। উনার যেহেতু আমার আপুকে পছন্দ না, সরাসরি মানা করে দিতে পারত। আমার আপুর চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে পারে না। এখন যদি আমি তোমার ভাইয়ের চরিত্র নিয়ে প্রশ্ন তুলি তখন? তোমার ভাই তো আমাকে ডিজার্ভ করে না। তোমার ভাইয়ের উচিত এমন কাউকে বিয়ে করা যে মেয়ে তার কথায় উঠবে বসবে। যেহেতু তোমার ভাই ভাবে আমার আপুর চরিত্র খারাপ, তাহলে আমার জন্য বাড়িতে বিয়ে প্রস্তাব পাঠানোর কোন দরকার ছিল না। এখন তো আমার মনে হচ্ছে তোমার ভাই আমাকে বিয়ে করার জন্য আমার আপুকে ইমোশনালি ব্ল্যাকমেইল করছে। কারণ তোমার ভাই বলেছে আমাকে বিয়ে করছে আমার আপুর বিয়ের আগে। আমার পরিবারের বদনাম হতে পারে ভেবে আমার আপু সেই বদনামের ভয় কাউকে না বলতে পারে।
হাউ চিপ। আশিক বলে, দেখো আমার মনে হয়েছে তোমার আপু তোমাকে এটা শত চেষ্টা করেও শেষ পর্যন্ত হয়তো বলতে পারবে না, কিন্তু আমার মনে হয়েছে তোমার এটা জানা উচিত, তাই তোমাকে আমি জানিয়ে দিলাম। আরেকটা কথা, আমার ভাই মেয়েদেরকে তেমন একটা সম্মান করে না, সেটা আমি জানি কিছুটা, কিন্তু এরকম কাহিনী জানতাম না। এখন কি করবে না করবে তোমার ব্যাপার। থ্যাংক ইউ। আপু আমাকে 2বার বলার চেষ্টা করেছে, বলতে চেয়েছে আমার মনে হয়, কিন্তু বলতে পারেনি। কাইন্ডলি এই অডিও রেকর্ডটা আমাকে সেন্ড করে দাও। আর সময় থাকতে সত্যটা জানানোর জন্য অনেক ধন্যবাদ। এই বলে আরিয়া সেখান থেকে উঠে সোজা বাড়ি যাওয়ার জন্য রওনা দেয়। বাড়ি পৌঁছে আরিয়া চিৎকার করে তার বাবা মা বোনকে ডাকে। হঠাৎ আরিয়ার এভাবে চিৎকার শুনে সবাই কিছুটা ঘাবড়ে যায়। মিসেস আশালতা রান্নাঘরের কাজ রেখে ছুটে এসে মেয়েকে হড়বড়িয়ে জিজ্ঞাসা করেন, কি হয়েছে? তুই এত তাড়াতাড়ি চলে আসলি? আপু কই? আরশি এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে? আরিয়া আরশির মুখোমুখি দাঁড়িয়ে চোখে দৃষ্টি মিলিয়ে প্রশ্ন ছুড়ে, নাহিদি সেই লোক? আরশি আঁতকে ওঠে, মানে? সত্যি করে বলো আপু, নাহিদি কি সেই লোক যে তোমার আত্মসম্মানে আঘাত করেছিল কারণ তুমি তাকে প্রপোজ করেছিলে? মিসেস আশালতা ও মিস্টার রিয়াজ উদ্দিন একে অপরের মুখের দিকে অবাক দৃষ্টিতে তাকান। মিসেস আশালতা হতচকিত কণ্ঠে শুধান, কি বলছিস এসব? আরিয়া তার মাকে বলে, বলবো, সব বলবো। আগে এখনই নাহিদের বাবা মাকে কল করো। কিন্তু? কোনো কিন্তু না মা, উনাদেরকে আগে থেকেই কিছু বলবে না, শুধু বলবে জরুরি কথা আছে যেন বাসায় আসে, সাথে উনাদের ওই ছেলেকে না আসলেও হবে। মিসেস আশালতা মাথায় হাত দিয়ে ডাইনিং টেবিলের চেয়ারে বসে পড়লেন। মিসেস নেহা ও মিস্টার হাসান এসেছেন আরিয়াদের বাড়িতে। উনারা এসেছেন তো খুশি মনে, কিন্তু এখানে এসে নিজেদের ছেলের কীর্তিকলাপ শুনে মাথায় হাত দিয়ে বসে আছেন। এবার আরিয়া সাফ সাফ জানিয়ে দেয়, আমি আপনাদের ছেলেকে বিয়ে করব না, কিন্তু তারই সামনে দিয়ে ওই দিনই বিয়ে করব। আরিয়ার কথা শুনে ঘরশুদ্ধ লোকজন অবাক হয়ে যায়। রিয়াজউদ্দিন নিজের মেয়েকে জিজ্ঞাসা করেন, কি বলতে চাইছো তুমি? কেন? আর 5 দিন পর বিয়ের সব অনুষ্ঠান শুরু হবে। কার্ড ছাপানোর জন্যও দেওয়া হয়ে গেছে। এলাকাবাসীরা জানে যে কিছুদিন পর আমার বিয়ে, তাও আবার আমার বড় বোনের আগে। নাহিদ আপুকে যেই ভয় দেখাচ্ছে, সেটাতে আমি তাকে সাকসেসফুল হতে দিব না। আমি নাহিদের খালাতো ভাই আশিককে বিয়ে করতে চাই। আশিক যদি মানা করে তাহলেও সমস্যা নেই, ওই দিনই আমি কাউকে না কাউকে বিয়ে করব। অতঃপর আরিয়া তার বাবাকে উদ্দেশ্য করে বলে, কার্ড ছাপানো বন্ধ করে দাও বাবা, যা দাওয়াত যাবে সব মুখে মুখে। গুটি কতক আত্মীয় ছাড়া কেউ তো বরের নাম জানে না। আরিয়ার উদ্ভট কথা শুনে আরশির মাথা ঘুরাচ্ছে। সে আরিয়াকে নিজের দিকে ঘুরিয়ে বলে, এখন হুট করে কাকে বিয়ে করতে রাজি করাবো আমরা? এর থেকে ভালো তোর ভার্সিটিতে কথা বলে দেখ, ক্রেডিট ট্রান্সফার করা যায় কি না। তুইও আমার সাথে চল। না আপু, 1 বছর আগে তোমার উচিত ছিল আমাকে অন্তত সবটা জানানো, তাহলে আজ এসব হতোই না। তুমিও কিন্তু কিছুটা হলেও দায়ী। আই নো তুমি হার্ট ছিলে, কিন্তু আমাকে অন্তত বলতে পারতে। ছোট থেকে সবসময় তোমার সিক্রেট আমাকে বলতে। আমারও ভুল ছিল, সবসময় তোমার কষ্ট পাওয়ার কারণ জানতে আমি অনেক কিছু করি, কারণ তুমি নিজের হ্যাপিনেস স্প্রেড করতে ভালোবাসো। কিন্তু
যাই হোক, আমি যা ভেবে নিয়েছি তাই করব। তোমার মতো সবকিছু থেকে পালাবো না। আরশি মাথা নিচু করে চুপ করে আছে। আরিয়া দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে মিস্টার হাসানকে বলে, আঙ্কেল, আপনি আশিককে ফোন করবেন নাকি আমি করব? আপনার নিজের ছেলের জন্য খারাপ লাগতে পারে। তাহলে ফোনটা আমিই করি। আরিয়া ফোন হাতে নিয়ে আশিককে কল করতে নিলে মিস্টার হাসান বাধা দেন। তিনি বলেন, আমিই কল করছি। আশিকের গার্ডিয়ানও তো আমরাই। ওর মায়ের মৃত্যুর পর খুব ছোট বেলাতেই ওকে আমাদের কাছে নিয়ে এসেছিলাম। ওর বাবা ওর খরচ দেয়। আরিয়া প্রত্যুত্তর করল না। মিস্টার হাসান আশিককে কল করলেন। আশিক ক্লাসে ছিল বলে প্রথমে কল রিসিভ করেনি। অতঃপর স্যারকে বলে ক্লাসের বাহিরে এসে কল রিসিভ করে। মিস্টার হাসান প্রথমেই প্রশ্ন ছুড়েন, তুমি আরিয়াকে বিয়ে করবে? আশিক হঠাৎ এমন প্রশ্ন শুনে হতবাক হয়ে যায়। প্রায় মিনিট খানেক উত্তর করতে পারে না। মিস্টার হাসান ফের শুধালে আশিক উত্তরে বলে, তোমরা কি চাও? মান সম্মান বাঁচাও, এটাই বলবো। যদি রাজি থাকো তবে 2 ঘন্টার মধ্যে আরিয়াদের বাড়িতে চলে এসো। আজকেই আকদ করানো হবে। অনুষ্ঠানের দিন নাহিদকে কৌশলে সরিয়ে দেওয়া হবে। আশিক ফোন কেটে ক্লাসের বাহিরে দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে কিছুক্ষণ চিন্তা করল। অতঃপর ক্লাসে ঢুকে স্যারকে ইমার্জেন্সির কথা বলে বেরিয়ে পড়ে। ঘন্টা 2 মধ্যে সব রেডি। আশিক ও আরিয়া পাশাপাশি বসে আছে। কাজী সাহেব প্রথমে আরিয়াকে কবুল বলতে বলে। আরিয়া কবুল বলার পর আশিকও বলে। তারপর কাবিন নামাতে সাইন করানো হয়। মিস্টার হাসান এবার বলেন, আপনারা ভাবছেন হয়তো কেন আমরা নিজের ছেলের বিপক্ষে গেলাম। আমাদের ছেলে তো, তার স্বভাব চরিত্র জানা। ভেবেছিলাম আরিয়াকে সত্যি ভালোবেসে শুধরে গেছে। কিন্তু ভুল ছিলাম। বুঝতে পারিনি এত কিছু। আরিয়ার বাবা রিয়াজ উদ্দিন বলেন, আমরাও বুঝতে পারিনি। জানলে বিয়ের কথাতেই আগাতাম না। তাহলে আমরা এবার উঠি। মিস্টার হাসান, মিসেস নেহা ও আশিক উঠে দাঁড়ায়। আরিয়া বলে, বিয়ের ব্যাপারে কাউকে জানাবেন না। নাহিদকেও না। সে সহজ সরল আরিয়াকে দেখেছে কিন্তু আমার খারাপ রূপ দেখেনি। মিসেস নেহা করুণ দৃষ্টিতে চাইলেন। আজ তাকে তার স্বামী ছেলের হয়ে একটা কথাও বলতে দেননি। বিয়ের দিন ছেলের মনের অবস্থা ভেবে ভেতরে ভেতরে দুমড়ে মুচড়ে যাচ্ছেন তিনি। তাও মুখে কিছু বলতে পারছেন না। নাহিদের পরিবার চলে যাওয়ার পর আরিয়া নিজের রুমে গিয়ে বসে। আরশি তার পাশে বসে উৎকণ্ঠিত হয়ে শুধায়, ওই বাড়িতেই বউ হয়ে যেতে হবে কেন তোকে? আমাদের কথা শুনতে পারতি। কি শুনব? তুমি আমাকে জানালে না কেন? দোষটা কিন্তু তোরও। আমি তো আর জানতাম না নাহিদ এই প্ল্যানিং করেছে। কিন্তু তুই কেন বিয়ের কথা চলাকালীন আমাকে ছেলের নাম ছবি দেখালি না? এক্সাইটমেন্ট, ফ্যান্টাসি এসবে ভালোর থেকে খারাপটাই বেশি হয়। বাদ দাও আপু। আমারটা আমি বুঝে নিব। তাছাড়া আশিক আমাকে পছন্দ করে। প্রপোজও করেছিল। দেরিতেই হোক অ্যাকসেপ্ট করে নিলাম। এখন এই টপিক রাখো। আমাকে ঠান্ডা মাথায় ভাবতে দাও। আরশি হতাশ হয়ে বসে থাকে। আরিয়া বাহিরে বাহিরে চুপচাপ ও শান্ত স্বভাবের হলেও রেগে গেলে তখন বাঘিনীর রূপ ধারণ করে। সন্ধ্যার সময় প্রতিদিনকার মতো নাহিদ আরিয়াকে কল করে। কিন্তু ফোন ওয়েটিং বলছে। নাহিদ ভ্রুকুটি করে আবার ডায়াল করে। আবারও ওয়েটিং বলছে। তারপর আরিয়ার নাম্বারে মেসেজ করে। আবার 5 মিনিট পর কল করে। তখনও আরিয়ার নাম্বার ওয়েটিং পায়। নাহিদের এবার রাগ ধরে যায়। সে নিজের মায়ের রুমে গিয়ে বলে,
আরিয়ার মাকে কল করো। মিসেস নেহা শুয়েছিলেন। ছেলের কথা শুনে উঠে বসে বলেন, কেন? আরিয়া কার সাথে ফোনে কথা বলছে সেটা জানতে। আমি এতক্ষণ যাবৎ কল করছি কিন্তু ওয়েটিং। মিস্টার হাসান ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন। তিনি টিভি বন্ধ করে এসে বলেন, সে যার সাথে খুশি কথা বলুক, তাতে তোমার কি? নাহিদ হতবাক কণ্ঠে বলে, মানে কি? আমি তার উডবি হাজবেন্ড। আমার অধিকার আছে। উডবি হাজবেন্ড? হাজবেন্ড তো না। বিয়ের 1 সেকেন্ড আগ পর্যন্ত আরিয়ার উপর তোমার অধিকার নেই। সে তার সিদ্ধান্ত বদলাতে অধিকার রাখে। বাবার কথা পছন্দ হলো না নাহিদের। সে রেগে সেখান থেকে চলে আসে। রুমে এসে আবারও কল করে, কিন্তু এবারও একই অবস্থা। রাগে নাহিদ ড্রেসিং টেবিলের সামনের স্টিলের ফুলদানিটা ফেলে দেয়। ছেলের ঘর থেকে ঝনঝন শব্দে মিসেস নেহা ঘাবড়ে ওঠেন। ছেলের কাছে যেতে চাইলে মিস্টার হাসান বাধা দেন। বলেন, থামো, যা ইচ্ছা করুক, তুমি যাবে না। ওরকম ছেলে থাকার চেয়ে না থাকা ভালো। কি বলছো? আমাদের একটাই ছেলে। একটা ছেলে বলেই তো আশকারা দিয়ে বিগড়ে দিয়েছ। বাবা মায়ের মানসম্মানের কথা ভাবে না, মেয়েদের সম্মান করতে জানে না। এবার আরো বড় ঝড়ের জন্য প্রস্তুত থাকো। মিস্টার হাসান আবারও ড্রয়িং রুমে চলে যান। মিসেস নেহা ছেলের কথা ভেবে করে চিন্তায় পড়ে যান। দেখতে দেখতে 4-5 দিন পেরিয়ে গেছে। আজ আরিয়ার মেহেদি অনুষ্ঠান হচ্ছে ঘরোয়া ভাবে। আরিয়ার মামা, চাচা, খালা, ফুফিরা এসেছে সব। বড় বোন হিসেবে আরশির কাজও বেড়ে গেছে। মা, খালা, মামি, চাচি, ফুফিদের সাথে রান্নার দিকে টুকটাক দেখতে হচ্ছে। ভুনা খিচুড়ির সাথে কাবাব ও হরেক রকমের ভর্তা হচ্ছে। আবার আরিয়ার এক হাতে মেহেদি পরিয়ে এখন নাস্তা বেড়ে দিচ্ছে সবাইকে। আরশি একটা বাটিতে আরিয়ার জন্য নুডলস বেড়ে এনে ওর পাশে বসে ওকে খাইয়ে দিচ্ছিল, তখন আরিয়ার ফোন ভাইব্রেটিং শুরু করে। আরিয়া বিরক্ত হয়ে বলে, এই নিয়ে 10 বার? এতবার কল করার কি আছে? বিকেলে তো বললাম কল না করতে। তারপরও? থামো না। নাহিদ কারো কথা শোনার বা বুঝার পাত্র নয়। তার নিজের যা ইচ্ছে হয়েছে তাই করছে। দে, ফোন বন্ধ করে দেই। আরিয়া বাঁকা হেসে বলে, উহু, ফোন তো এখন বন্ধ করব না। করুক, যত পারে কল করুক। ধৈর্যের পরীক্ষা দে কাজ। দেখি কতক্ষণ কল করতে পারে। আমি তো কল রিসিভ করব না। আমার মেহেদি পড়া হয়ে গেলে একবার কল করে বলে দিব যে খুব বিজি ছিলাম, ফোন কাছে ছিল না, তাই ধরতে পারিনি। আর এখন খুব ক্লান্ত, আমি ঘুমাবো বলে কল কেটে দিব। আরশি সহ ওর কাজিন ও ফ্রেন্ডরা হেসে ওঠে। কলি বলে, তুই পারিসও আরু। আরশির উচিত তোর থেকে শেখা। সেটা তুমি ঠিকই বলেছ। আপুর উচিত আমার কাছ থেকে শেখা। তবে তুমিও তো তোমার ফ্রেন্ডকে কিছু শিখাতে পারোনি ভাবি। তুমি যে আমার ভাইকে কিভাবে নাকে দড়ি দিয়ে ঘোরাও। তোমার ফ্রেন্ড হয়ে আপু কিছুই শিখতে পারেনি। আপুর বিয়ের পর দেখব আপু দুলাভাইয়ের কথায় উঠছে আর বসছে। আরশি আরিয়ার মাথায় আলতো চাটা মেরে বলে, মোটেও না। বেশি কথা বলিস তুই। চুপচাপ খা। হাতের উল্টো পৃষ্ঠাতে মেহেদি লাগানো এখনো বাকি। আরিয়া হাসতে হাসতে খেয়ে নিল। নাহিদ কপালে হাত দিয়ে নিজের রুমে বসে আছে। সে আরিয়ার হঠাৎ বিহেভিয়ারের চেঞ্জটা বুঝতে পারছে না। আরিয়াকে তাকে ইগনোর করে চলছে। আগে একবার কল করলে প্রথমবার কলেই আরিয়া রিসিভ করত। ক্লাসে থাকলেও রিসিভ করে বলতো ক্লাসে আছে। কিন্তু এখন এতবার কল করলেও কল রিসিভ করে না।
যদিও অনেক সময় পর রিসিভ করে, তখনও ঠিকমতো কথা বলে না। এসব নাহিদকে খুব ভাবাচ্ছে। সে তো আরিয়ার মধ্যে এমন মনোভাব দেখতে চায়নি। সবসময় যেমন স্বভাবের মেয়ে চেয়েছে, আরিয়া ঠিক তেমনটাই ছিল। হঠাৎ কি হলো? এসবে আরশির হাত আছে কিনা তাই ভাবতে লাগলো। ভাবতে ভাবতে বিরক্ত হয়ে আরশির নাম্বারে কল করল। আরশি তখন আরিয়াকে খাইয়ে নিজেও নুডলস খাচ্ছে। এমন সময় নাহিদের নাম্বার থেকে কল আসতে দেখে ভ্রুকুঞ্চন করে তাকায়। আরশির পাশে কলি বসা। কলিও ফোনটা দেখে বলে, তোকে কল করছে এখন? তাই তো দেখছি। কেটে দেই। আরশি কল কাটতেই যাচ্ছিল, কলি বাধা দেয়। এই না না, কাটিস না, রিসিভ কর, দেখ কি বলে। আরশি তাচ্ছিল্য হেসে বলে, কি আর বলবে? বলবে যে আমি আরুকে কোনো কানপ্রা দিয়েছি কিনা। এসবই। তাহলে তো ভালোই হয়, এখানে আরু আছে। অতপর কলি আরিয়াকে ডাকে। আরু, নাহিদ এখন আরশিকে কল করছে। আরিয়া হেসে উঠে বলে, রিসিভ করো তো, দেখি কি বলে। আরশি রিসিভ করল। রিসিভ করে আরশি হ্যালো বলতেই অপরপক্ষ থেকে বাজখাই কণ্ঠে ভেসে আসে, সত্যি করে বলো, তুমি আরিয়ার মাথায় কি ঢুকিয়েছ? আরশি হাসি চেপে রেখে গম্ভীর স্বরে বলে, মানে? আমি আবার কি বলবো? আপনি এজন্য আমাকে কল করে চিৎকার করছেন? ডোন্ট লাই, আরশি। আরিয়া সাডেনলি আমাকে ইগনোর করা শুরু করেছে। ও এমন না, তুমি কিছু করেছ। রিয়েলি? আপনার মনে হয় আরু আমার কথায় এসব করবে? আমি আপনাকে কি বলেছিলাম? আমার বোনকে আমি ভালো করে চিনি। ওর যখন যাকে গুরুত্ব দেওয়া প্রয়োজনীয় মনে হয়, ও তখন তাকে গুরুত্ব দেয়। এখন আপনাকে গুরুত্ব না দিয়ে ওর হাতে মেহেদিতে গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করছে, তাই হাতের মেহেদিকে গুরুত্ব দিচ্ছে। আপনাকে দিচ্ছে না। এটা নিয়ে এত জলঘোলা করার কি আছে? আপনি কি জানেন না আজকে ওর হাতে মেহেদি পরানো হচ্ছে? তাহলে বারবার কলই বা করছেন কেন? আপনাকে তো বিকালের দিকে আমার সামনেই কলে বলল। নাহিদ চুপ করে শুনে যায়। অতপর কোনো জবাব না দিয়ে কল ডিসকানেক্ট করে দেয়। আরিয়া সাথে সাথে বলে, এখন জবাব দেওয়ার মতো কিছু নেই, তাই খট করে কল কেটে দিয়েছে। নিজেরটা 16 আনা। নিজেকে কোথাকার সম্রাট মনে করে আল্লাহ জানে। আমাকে নিজের ইশারায় নাচাতে চায়। ভেবেছিলাম মেহেদি শুকিয়ে গেলে নিজ থেকে কল করব, কিন্তু না, করব না। সে যদি কল করে তবে ভেবে দেখব রিসিভ করব কিনা। যা ইচ্ছে হয় করিস। এর নাম্বার আমি ব্লক করব। বিরক্তিকর একটা। আরশি নাহিদের নাম্বার ব্লক করে নিজের এক হাতে মেহেদি লাগাতে শুরু করে। পরদিন সকাল থেকে হলুদের অনুষ্ঠানের তদারকি শুরু। সন্ধ্যার মধ্যেই হলুদ দেওয়া সব শেষ করবে। তারপর আরিয়াকে রেস্ট করতে দেওয়া হবে। সকালে আশিকের সাথে ঘন্টা খানেক ফোনে কথা বলে আরিয়া একটু ঘুমাচ্ছিল, তখন আবার নাহিদ ফোন করে। ফোনের রিংটোনে আরিয়ার ঘুম নষ্ট হয়ে যায়। সে বিরক্ত হয়ে কল রিসিভ করে, বিরক্তির স্বরে প্রথমেই বলে, কি সমস্যা? এত কল করেন কেন? সারাক্ষণ আপনার জন্য আমার ফোনটাও রেস্ট পায় না। কথাটা শুনে নাহিদের মুখের অভিব্যক্তি বদলে যায়। চোখ আপনা আপনি কুঁচকে যায়। সে শুধায়, কি হয়েছে তোমার? কিছুদিন যাবৎ তোমার মধ্যে অনেক চেঞ্জ দেখতে পাচ্ছি। তুমি আমাকে আগের মতো ঠিকভাবে কেয়ার করো না। কথা বলতে চাও না। আরিয়ার চোখে মুখে অবজ্ঞা ফুটে উঠল। সে কৃত্রিম স্বাভাবিক স্বরে বলল, কই, ঠিকই তো আছে। আমার মনে হয় আপনার মধ্যে একটু বেশি পাত্তা চাওয়ার স্বভাবটা আছে।
তাই আপনি একটু বেশি এক্সপেকটেশন রাখছেন আমার কাছ থেকে। এত এক্সপেকটেশন রাখতে নেই। জীবনে সবার সব এক্সপেকটেশন পূরণ হয় না। নাহিদ অবাক হয়ে বলে, এভাবে বলছো কেন? আমাদের কাল বিয়ে। কিভাবে বললাম? এখন রাখুন তো। ঘুমাচ্ছিলাম আমি। বাই। ঘুমাবো। দুপুরের পর থেকে সাজগোজে সময় যাবে। সন্ধ্যায় হলুদের অনুষ্ঠান। নাহিদ প্রত্যুত্তরে কিছু বলবে তার আগেই আরিয়া কল ডিসকানেক্ট করে মোবাইল সুইচ অফ করে রেখে দিয়েছে। নাহিদ বিরক্তিতে সূচক উচ্চারণ করে ফোন বিছানায় ছুঁড়ে ফেলে। আশিক নাহিদের রুমের বাহিরে দাঁড়ানো ছিল। আরিয়াকে কল করাতে তার নিজের কাছেও রাগ লাগছিল, কিন্তু কালকের দিন ছাড়া তো নাহিদকে এই ধামাকাদার খবরটা দেওয়া যাচ্ছে না। তাই সবটা চেপে দিয়ে হাসি মুখে নাহিদের ঘরে গিয়ে বলে, ভাইয়া তোমার শেরওয়ানি এসেছে। সাথে আমারটাও। তুই যা। আমি আসছি। আচ্ছা। আশিক চলে আসে। অতঃপর নিজের জন্য অর্ডার করা সাদার ভেতরে সাদা কারচুপির কাজ করা শেরওয়ানিটা আগেই নিজের ঘরে নিয়ে যায়। নয়তো নাহিদ যদি দেখে আবার প্রশ্ন তোলে। বলা তো যায় না। নাহিদ ড্রয়িং রুমে এসে শেরওয়ানি নিয়ে রুমের দিকে আবার চলে যাচ্ছিল, তখন মিস্টার হাসান বলেন, সকালে তোমাকে একটু সিলেট যেতে হবে। নাহিদ ঘুরে তাকিয়ে ভ্রু কুঁচকে বলে, হোয়াট? কাল আমার বিয়ে। আমি জানি। জাস্ট হাফ এন আওয়ারের কাজ। তাছাড়া বরযাত্রী বের হবে 2টার দিকে। তুমি এসে পৌঁছেও যেতে পারবে। তোমাকে তো গাড়িতে যেতে বলছি না। তুমি চলে যাও। আমি যাচ্ছি না। কাজটা তোমার বলেই বলেছি। ক্লায়েন্টরা কালকেই লন্ডন ফিরে যাবে। এখন দেখো কি করবে। আমার বলার দরকার ছিল বলে দিয়েছি। নাহিদ কিছু সময় দাঁড়িয়ে ভাবল। এরই মধ্যে তার মাথায় একটা শয়তানি বুদ্ধিও এসেছে। বরযাত্রী দেরি করে গিয়ে আরিয়াদের চিন্তায় ফেলে দিবে। অন্তত 3 ঘন্টা দেরি করে যাবে। তখন আরিয়ার পরিবারের চোখ মুখের অবস্থা দেখার মতো হবে। এটা ভেবেই বাঁকা হেসে বাবাকে হ্যাঁ বলে দেয়। বধূবেশে স্টেজে বসে আছে আরিয়া। ফটোগ্রাফাররা বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলে চলেছে। আরশিও এতক্ষণ বোনের সাথে থেকে কিছু লাগবে কিনা এবং ছবি তুলছিল। এবার সে মায়ের কল পেয়ে স্টেজ থেকে নেমে মায়ের কাছে যাচ্ছে। এদিকে যে কেউ তার দিকে অবাক ও মুগ্ধ দৃষ্টিতে অপলক চেয়ে আছে তা সে জানেও না। সেই কেউ একজনের নাম শ্রাবণ। আজ সকালেই সে 4 বছর পর কানাডা থেকে দেশে এসেছে। এসেই বন্ধুর বোনের বিয়েতে চলে এসেছে। আদিব মেহমানদের খাবারের দিকে দেখে এসে শ্রাবণের পাশে দাঁড়িয়ে বলে, কি হলো? তুই দাঁড়িয়ে রইলি কেন? তুই না বললি ছবি তুলবি? যা ছবি তোলো। এখন ফাঁকা আছে। এখনো আরুর কাছে সবাই এসে পৌঁছায়নি। মেহমানরা খাচ্ছে তো ভিড়টা একটু কম। এখনই ছবি টবি তুলে ফেল। পরে আর ফাঁকা পাবি কিনা। শ্রাবণ এখনো আরশির যাওয়ার পানে চেয়ে আছে। আদিব লক্ষ্য করল শ্রাবণ অন্যদিকে তাকানো, যেদিকে চেনা কাউকে দেখা যাচ্ছে না। আদিব শ্রাবণের কাঁধ ঝাঁকিয়ে বলে, কই দেখিস। শ্রাবণ এবার হুঁশে ফিরে। সে হড়বড়িয়ে প্রশ্ন ছুড়ে, বিয়ে কার? কেন? তুই সামনে দেখতে পাচ্ছিস না? কার বিয়ে? আরুর। হ্যাঁ। বউ সাজে তো আরুই বসা। আমি ভাবলাম বড় বোনের আগে ছোট বোনের বিয়ে, নাকি ওর বিয়ে আগেই হয়ে গেছে। শ্রাবণের কণ্ঠস্বরে উৎকণ্ঠার কারণ বুঝতে পেরে আদিব খানিক মশকরা করতে চাইল। হাসি চেপে রেখে মুখ চোখে গাম্ভীর্যতা এনে বলল, আরশির বিয়ে তো। আদিব কথা শেষ করার আগেই শ্রাবণ হকচকিয়ে অস্থির হয়ে শুধালো, কার সাথে? তুই তো বলিসনি।
ও তো ইটালি গিয়েছিল। আদিব এবার ফিক করে হেসে ফেলে। শ্রাবণ হতবুদ্ধির মতো আদিবের হাসি দেখছে। তার রাগও হচ্ছে প্রচণ্ড। আদিবকে ঘুষি মারতেই নিবে তার আগেই আদিব সরে গিয়ে বলে, রিল্যাক্স, আরশির বিয়ে হয়নি। আরশির আগে কেন আরুর বিয়ে দিচ্ছি সেটাও জানতে পারবি। এখন কি তুই আরুর সাথে ছবি তুলবি নাকি? শ্রাবণ মাথার পেছনে হাত দিয়ে ঘাড় নুইয়ে হেসে বলে, একটু পর, আগে এই শ্রাবণের বৃষ্টিকে দেখে আসি। যা যা, শুধু তুই আমার বেস্ট ফ্রেন্ড বলে বেঁচে গেলি। শ্রাবণ হেসে আরশি যেদিকে গেছে সেদিকে যেতে থাকে। আরশি তার মাকে দেখে এসে এখন ওয়াশরুমের দিকে যাচ্ছে চুল ঠিক করতে। খোপার ফুলের মালাটা খুলে যাচ্ছে বলে মনে হচ্ছে তার। হঠাৎ কেউ একজন তাকে হেঁচকা টানে একটা কর্নারে নিয়ে যায়। আচমকা এমন হওয়াতে আরশি আঁতকে উঠে চিৎকার করতে নিবে তার আগেই আগন্তুকটি তার মুখ চেপে ধরে বলে, কেমন আছো বৃষ্টি? আরশি এবার তার মুখ ও হাত চেপে ধরে রাখা ব্যক্তিটির দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। তাকে দেখেই চোখ যেন পুরো ছানাবড়া। আরেক হাত দিয়ে শ্রাবণের হাত নিজের মুখ থেকে সরিয়ে তেজি স্বরে বলল, আপনি আপনি এখানে কিভাবে এলেন? সে যেভাবেই আসি, তবে এসে শান্তি লাগছে। ৩-৪ দিন থেকে খুব অশান্তিতে ছিলাম, কিন্তু এখন তোমাকে দেখে সব অশান্তি দূর হয়ে গেছে। আরশি কপাল কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে প্রশ্ন ছুড়ে, কেন? আমি আবার কি করলাম যে আপনার অশান্তি দূর হয়ে গেছে? শ্রাবণ আরশির হাত ছেড়ে দেয়ালে এক পা ঠেকিয়ে হেলান দিয়ে পকেটে 2 হাত গুজে দাঁড়ায়। অতঃপর আরশিকে উদ্দেশ্য করে চোখ মেরে হেসে বলে, এই বিয়ে করছো না? তুমি এই শ্রাবণের জন্য রহমতের বৃষ্টি বুঝলে বৃষ্টি? আরশি ফের কপাল কুঁচকে শুধায়, আমি বিয়ে করছি কে বলল? আর আপনি আমাকে একদম বৃষ্টি বৃষ্টি বলবেন না। আমার নাম আরশি হক, বৃষ্টি না। আপনি চাইলে বার্থ সার্টিফিকেটও দেখিয়ে দিব। শ্রাবণ বাঁকা হেসে বলে, আমার কাছে তো তুমি বৃষ্টি, আয়না, আরশি সব। কিন্তু বৃষ্টি নামটা একান্ত আমার দেওয়া ছিল যে। আন্টির কোলে সদ্য জন্ম নেওয়া তুমিটাকে দেখে 23 বছর আগের ছোট আমিটা তোমাকে প্রথম বৃষ্টি বলেই সম্বোধন করেছিল। তুমুল বৃষ্টির সন্ধ্যায় শ্রাবণের শেষ শুক্রবার তোমার জন্ম হয়েছিল সেদিন। আদিবের কাছ থেকে ওর বোন হওয়ার কথা শুনে বৃষ্টির মধ্যেই তোমাকে দেখতে ভীষণ জেদ করে আম্মুকে নিয়ে হসপিটালে ছুটেছিলাম। তখন থেকেই তুমি বৃষ্টি, তুমি বৃষ্টির মতো স্নিগ্ধকর আমার জীবনে। শ্রাবণের বৃষ্টি। আরশি অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে, আপনাকে এখানে কেউ বৃষ্টি নিয়ে রচনা লিখতে বলেনি। আপনার বৃষ্টি ভালো লাগলেও আমার মোটেও ভালো লাগে না, তাই আমাকে বৃষ্টি বলে ডাকবেন না। যদি আরশি নামে ডাকতে না পারেন তবে আমাকে ডাকারই দরকার নেই। তোমাকে আমি সারা জীবন বৃষ্টি বলেই ডাকব। আরশি বিরক্ত হয়ে বলে, উফ, এজন্যই আপনাকে আমার অসহ্য লাগে। দূর হন এখান থেকে। আরশি শাড়ি ধরে সেখান থেকে ওয়াশরুমের দিকে চলে যায়। শ্রাবণ সেখানেই অনড়ভাবে দাঁড়িয়ে স্বগতোক্তি করে, আর না, এবার তোমাকে আর দূরে যেতে দিব না, ছাড়ও দিব না। মনের মধ্যে একবার যখন ভয় ঢুকে গেছে সেটা না মেটা অবধি শান্তি নেই। অতঃপর শ্রাবণ আশেপাশে নজর বুলিয়ে স্থান ত্যাগ করে। ওদিকে নাহিদ দুপুর 1টার দিকে সিলেটের ক্লায়েন্টদের সাথে মিটিং শেষে কফি খেয়ে বেরোনোর চিন্তা করেছিল, কিন্তু কফি খেয়ে ডেস্কেই ঘুম। সেই ঘুম এখনো জারি রয়েছে। বেচারা জানেও না আজকে তার জন্য কি সারপ্রাইজ অপেক্ষা করছে। এদিকে আশিক, হাসান আহমেদ, মিসেস নেহা সবাই বরযাত্রী পৌঁছে গেছে।
মিস্টার হাসান তার আত্মীয়দের সবাইকে বলেছে যে নাহিদের কোনো খবর পাওয়া যাচ্ছে না। ফোনও নট রিচেবল। তাদের ছেলের জন্য একটা মেয়ের পরিবারের সম্মানহানি তো করতে পারে না। কেউ কেউ নাহিদের জন্য চিন্তিত হলেও মিস্টার হাসান সব সামলে নিয়েছেন। কাজী সাহেব আবারও আরিয়া ও আশিকের বিয়ে পড়ায়। এবার বিদায়ের সময় উপস্থিত। আরিয়া তার বাবা মা ভাই বোন সবাইকে জড়িয়ে কাঁদতে কাঁদতে গাড়িতে ওঠে। নতুন জীবনের জন্য নতুন চ্যালেঞ্জ নিয়ে শ্বশুরবাড়িতে যাচ্ছে সে। ভয় তো কিছুটা হবেই। মিসেস আশাল তার ছোট মেয়ের জন্য কাঁদতে কাঁদতে অস্থির হয়ে পড়েছেন। আরশি নিজের মাকে সামলে গাড়িতে ওঠায়। তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা করে। সন্ধ্যায় আরশি বসে বসে ফোন দেখছিল, তখন তার দরজায় টোকা পড়ে। আরশি উঠে দরজা খুলতেই দেখে তার বাবা মা ভাই দাঁড়ানো। তিনজনকে একসাথে দেখো আরশি জিজ্ঞাসু নয়নে তাকায়। আদিব বোনকে পাশ কাটিয়ে রুমে প্রবেশ করে বিছানায় বসে। আরশি ঘুরে বলে, কি ভাইয়া? মিসেস আশালতা ও মিস্টার রিয়াজউদ্দিনও রুমে প্রবেশ করেন। আরশি এবার তিনজনের সামনে দাঁড়িয়ে কোমরে হাত গুজে শুধায়, কি হয়েছে তোমাদের? হঠাৎ তিনজনে মিলে আমার রুমে এসে হানা দেওয়ার কারণ কি জানতে পারি? মিসেস আশালতা খানিক হাসার চেষ্টা করে বললেন, কেন আমরা কি তোর রুমে আসতে পারি না? সে তো পারোই, কিন্তু তিনজনে একসাথে কেন? কোন কারণ তো আছেই। কোন কারণ ছাড়া তোমরা তিনজনে কখনোই আমার রুমে একসাথে আসো না? ব্যাপারটি কি বলতো? কোনো সিরিয়াস কিছু? গন্ডগোল আছে কিছু? আদিব উঠে দাঁড়িয়ে বোনের মাথায় একটা চাটা মেরে বলে, তোর সব সময় এসব চিন্তা ভাবনা কেন করতে হয়? আপনার নরমালি আসতে পারি না? পারো তো। লাস্ট এসেছিলে যেদিন আমি ইটালি চলে যাব, তার আগের দিন রাতে তোমরা চারজনে মিলে এসেছিলে। কিন্তু আজকে আসার কারণটা বুঝতে পারছি না। কারণ কালকে আমি ইটালি যাচ্ছি না। আমি যাচ্ছি আরো 5-6 দিন পর। মিস্টার রিয়াজউদ্দিন মেয়ের হাত ধরে মেয়েকে নিজের পাশে বসিয়ে মাথায় হাত বুলিয়ে বললেন, দেখ মা, আজকে তোর ছোট বোনের বিয়ে গেল। আত্মীয় স্বজনরা তো বলাবলি করছে, কেন আমরা তোর বিয়ের আগে আরিয়ার বিয়ে দিলাম। আরশি ভ্রুকুচকে জবাবে বলে, তো বলতে দাও না। আল্লাহ তাদের জবান দিয়েছেন, তারা তো বলবেই। তুই বুঝতে পারছিস না? বলুক, তাতে সমস্যা নেই। কিন্তু আজ বা কাল তোকে তো বিয়ে দিতেই হবে, তাই না? দিও, কিন্তু এখন না। আমি কি না করেছি যে আমি একবারেই বিয়ে করব না? মিসেস আশালতা এবার মেয়ের পাশে এসে বসেন। অতঃপর বলেন, দেখ, একদিন না একদিন তো বিয়ে করবি, সেটা কি মা? আরশির পাল্টা প্রশ্নে মিসেস আশালতা স্বামী ও ছেলের দিকে তাকান। আরশিও উত্তর জানতে ব্যাকুল হয়ে অপেক্ষা করছে। আমরা তোরও বিয়েটা এবার দিয়ে দিতে চাইছি। তুই বিয়েটা করে ইটালি চলে যাবি। 1 বছর পর আসলে অনুষ্ঠান করাও হবে। তোর কোনো স্ট্রেস নিতে হবে না। মিস্টার রিয়াজ উদ্দিন একদমে কথাগুলো বলে থামলেন। এবার মেয়ের মুখের দিকে চেয়ে পরিস্থিতির অবস্থা বুঝতে চেষ্টা করছেন। কিন্তু আরশির মুখশ্রীতে অবাক বা উত্তেজিত হওয়ার কোনো লক্ষণ না দেখে স্ত্রী ও ছেলের সাথে ইশারায় ব্যাপারটা ব্যক্ত করেন। আরশি শান্ত স্বরে বলে, আমি তো পালিয়ে যাচ্ছি না। যদি পালিয়েই যেতাম তবে এবারও আসতাম না। কারণ আমি তো জানি আমি দেশে আসব আর তোমরা বিয়ের কথা বলবে না। তা আবার হয় নাকি? এই কয়দিনে মা অন্তত 14 বার বিয়ের কথা তুলেছে। তাই হাইপার হওয়া বাদ দিয়ে দিয়েছি। তোমরা যতই বলো যে স্ট্রেস নিতে হবে না, এটা মিথ্যা। বিয়ে মানেই একটা আলাদা স্ট্রেস। 1 বছর পর যখন অনুষ্ঠান করবেই, তাহলে তখনই বিয়ে দিও। যেদিন আমার মাস্টার্স ডিগ্রিটা হাতে দিবে, ওই দিনের টিকিট কেটেই চলে আসব।
তাও এখন লং ডিস্টেন্স রিলেশন মেনটেন করতে বলো না প্লিজ। আদিব বোনের সামনে পড়া টেবিলের চেয়ার টেনে বসে বলে, ছেলে ভালো, দেখতেও খুব হ্যান্ডসাম। তাছাড়া ছেলে তোকে পছন্দ করেছে এবং চাইছে এখন আকদটা হয়ে যাক। সেও 1 বছরে নিজেকে গুছিয়ে নিবে, তারপর আনুষ্ঠানিক বিয়ে। ভাইয়া প্লিজ, আমি যে সন্দেহবাতিক তুমি জানো না। টেনশন করতে করতে দেখবে আমি আরো শুকিয়ে গেছি। চোখের নিচে কালি সুরমার মতো ডার্ক সার্কেল পড়ে যাবে, বুঝেছ? চোখের সামনে থাকা আর হাজার হাজার মাইল দূরে থাকার মধ্যে পার্থক্য আছে। আরশির কথা শুনে ওর বাবা মা ভাই একে অপরের দিকে অসহায়ের মতো তাকাচ্ছে। আরশি এদের চোখে মুখের অসহায়ত্ব বুঝতে পেরে হতাশ স্বরে বলে, তোমরা চাচ্ছ আমি ওই ছেলেকেই বিয়ে করি? তিনজন একত্রে হ্যাঁ বোধক মাথা নাড়ায়। আরশি ফুস করে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, ওকে, তাকেই বিয়ে করব। আমি নিজে উনার সাথে কথা বলবো, তাকে বুঝাবো যেন আকদ এখন না করে। আদিব বিড়বিড় করে বলে, সে বুঝলে তো? ইটালি যাওয়ার আগে যা ঘটনা ঘটিয়ে গেছ, তা শুনে বান্দার মাথা খারাপ হয়ে গেছে। আরশি শেষোক্ত কথাটা আবছা শুনে ভাইকে জিজ্ঞাসা করে, কার মাথা খারাপ হয়ে গেছে ভাইয়া? আদিব থতমত খেয়ে মিথ্যে হাসি দিয়ে বলে, আমার। আসলে কি করব বুঝতে পারছি না। আরশি বিভ্রান্তির দৃষ্টিতে চাইলে আদিব তড়িঘড়ি করে ফের বলে, আসলে ছেলের বাবা মা যদি না মানতে চান, মানে সেজন্য আর কি। তোকে বোঝাতে পারছি না, তুই বরং নিজেই কথা বলিস। এই বলে আদিব জলদি করে সেখান থেকে সটকে পড়ে। তারপর আরশির বাবা মাও। আরশি দরজা লক করে মাথায় হাত দিয়ে শটান হয়ে বিছানায় গায়েলে দেয়। বিকেল 5:30টার দিকে নাহিদের ঘুম ভাঙে, তাও অফিসের পিয়নের ডাকে। সে ঘুম থেকে উঠে কপাল কুঁচকে আশেপাশে পর্যবেক্ষণ করে পিয়নকে জিজ্ঞাসা করে, আমি ঘুমালাম কখন? পিয়ন জবাব দেয়, সেটা তো জানি না স্যার, আমি তো অফিস তালা লাগাতে আসছি, এসে দেখি আপনি ঘুমাইতেছেন। স্যারের কি শরীর খারাপ? না। তখনই তার বিয়ের কথা মনে পড়ে। সে চট করে দেয়াল ঘড়ির দিকে চেয়ে কিং কর্তব্যবিমূঢ় হয়ে পিয়ানকে শুধায়, এই ঘড়ি কি ঠিক? এখন 5:30 বাজে। পিয়ন ঘড়ির দিকে চেয়ে বলে, হ স্যার, তাই জন্যেই তো আমি তালা দিতে আইছি। নাহিদ ভীষণ উত্তেজিত হয়ে পড়ে, হোয়াট আর ইউ কিডিং মি? এখন 5:30 বাজে, আজ আমার বিয়ে গবেট, আর তুমি আমাকে এখন ডাকতে এসেছ? এত সময় কি করছিলে? যখন দেখেছিলে আমি ঘুমিয়েছিলাম ডাকলে না কেন? পিয়ন ভয় পেয়ে যায়। এক পা পিছিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে বলে, স্যার আমি তো জানতাম না যে আজকে আপনার বিয়ে। আপনি বিয়ে রাইখা এখানে আসছেন এটা জানলে আমি কি আপনারে আগে ডাকতাম না? নাহিদ টেবিলে জোরালো ঘুষি দিয়ে দ্রুত কেবিন থেকে বেরিয়ে যায়। ফোনে জলদি করে ঢাকার জন্য ফ্লাইটের টিকিট কাটে। সন্ধ্যার একটু আগেই আরিয়াকে নিয়ে আশিক ও নাহিদের বাবা মা তাদের বাড়িতে পৌঁছেছে। নাহিদ ও আশিকের কাজিনরা আরিয়ার সাথে গল্প করছে। নাহিদের বাবা মিস্টার হাসান আহমেদ খবর পেয়েছেন নাহিদ অফিস থেকে বেরিয়ে পড়েছে। নাহিদ আসার আগে আরিয়াকে আশিকের রুমে রেখে আসতে হবে। বাড়ি ফিরতে নাহিদের কম করে 9:30 বাজবে। মিসেস নেহা স্বামীর পাশে দাঁড়িয়ে বেশ ভয় পাচ্ছেন কি হতে চলেছে ভেবে। আশিক আরিয়ার পাশে এসে বসে ফিসফিস করে বলে, ভাইয়া ঢাকার জন্য বেরিয়ে পড়েছে। তুমি আজকে ভাইয়ার সামনে যাবে না কেন? মারবে নাকি? এত সাহস? আরিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে মৃদু স্বরে কথাটা বলে।
আশিক কাজিনদের দিকে জোরপূর্বক হাসি বিনিময় করে আরিয়ার হাত ধরে ব্যালকনিতে নিয়ে যায়, যা দেখে কাজিন মহলে এক প্রকার হাসির রোল পড়ে যায়। আশিক বলে, ভাইয়ার মাথা ঠিক থাকবে না, কি করতে কি করে ফেলবে জানি না। খালামনি তো বলতেছে আজকে কোনো হোটেলে গিয়ে থাকতে। দেখো ভাইয়ার রাগ কিন্তু অনেক খারাপ। শোনো, তোমার ভাইকে আমি মোটেও ভয় পাই না, সে যা খুশি করুক। আমাকে কিছু বলতে আসলে আমি তো মুখের উপর জবাব দেব, দেখি সে কি করতে পারে। বেশি হলে বলবে যে বাড়ি থেকে বের হয়ে যাও, তো যাব, তোমাকে নিয়েই তো যাব। না, তুমি বুঝতেছ না, ভাইয়া যদি জাস্ট বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে তাহলে তো সমস্যা নেই। আমার মায়ের নামে আমার নানু ভাই একটা ফ্ল্যাট রেখেছেন, ওটা সবসময় তালাবদ্ধই থাকে। বছরে 3 কি 4 বার পরিষ্কার করতে একটু খোলা হয়। কিন্তু আরিয়া হাতে তু তারা চিহ্ন রি বা তারা চিহ্ন জিয়ে বলে, তাহলে তো হলোই। তোমার ভাই বেশি বাড়াবাড়ি করলে আমরা সেখানে গিয়ে উঠব। তবে তোমার ভাইকে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার। তার চোখের সামনে আমি তোমার বউ হয়ে ঘুরে বেড়াব। যদিও আমি মন থেকে চাই তার মুখটাও যেন আমায় না দেখতে হয়। গতকাল রাতে আমি ভাবলাম ওই একটা লোকের জন্য আমি আমার মানসিক শান্তি কেন নষ্ট করব। তার সাথে যেচে গিয়ে আলাপ রচানোর আমার আর ইচ্ছা নেই। সে তার মতো যা খুশি করুক। সময় থাকতে যে আমি রেহাই পেয়েছি তাতেই শুকরিয়া। হুম, আচ্ছা, তোমার কি ক্ষুধা পেয়েছে? কিছু খাবে? খালামনি জিজ্ঞাসা করতে বলেছে। না, এখন কিছু খাবো না। আচ্ছা, তাহলে শাড়ি বদলে রেস্ট করতে পারো। আমার রুম তো আর সেরকম ভাবে সাজাবে না। নাহিদ ভাইয়ার রুমটা সাজানো। রিঙ্কি, সানি, মিয়ানরা বোধহয় ফুলের পাপড়ি ছিটিয়ে দিবে। আরিয়া মাথা নেড়ে আবার আগের জায়গায় ফিরে যায়। ঢাকা এয়ারপোর্টে নেমে নাহিদ প্রথমে বিয়ের কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে রওনা করে। সেখানে গিয়ে জানতে পারে বিয়ে হয়ে গেছে। নাহিদের মাথায় কিছু ঢুকছে না। সে যদি সবে এসে পৌঁছায় তাহলে বিয়েটা কিভাবে হলো। দ্রুত সে তার বাবাকে ফোন লাগায়। মিস্টার হাসান এতক্ষণ যাবৎ ছেলের ফোনের অপেক্ষাই করছিলেন। তিনি ফোন রিসিভ করে নাহিদকে কিছু বলার সুযোগ না দিয়ে প্রথমেই গম্ভীর স্বরে বলেন, বাড়ি এসো তুমি। বাবা, এরা কি বলছে? বিয়ে নাকি হয়ে গেছে? বিয়ে কিভাবে হলো? আমি তো মাত্র এসে পৌঁছালাম। তাহলে বিয়ে কিভাবে হয়? মিস্টার হাসান ছেলের উত্তেজিত অবস্থা বুঝতে পারলেন। তিনি তাও শান্ত ও গম্ভীর কণ্ঠে বলেন, সব প্রশ্নের উত্তর তুমি বাড়ি আসলেই পাবে। তোমাকে সবাই কতবার ফোন করেছে সেটা দেখেছ। ফোন তো মনে হয় সাইলেন্ট করে রেখে দিয়েছ। নাহিদ চিৎকার করে নিজের মাথার চুল টেনে বলে, আমার মাথায় কিছু ঢুকছে না, আমার মাথায় সবকিছু গুলিয়ে যাচ্ছে। কি হচ্ছে? কি হয়েছে? ক্লিয়ার করে বলো। মিস্টার হাসান এবার ধমকে উঠে বলেন, বাড়ি এসো তুমি। রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করছো কেন? সবাই তোমার মতো অভদ্র না। বাড়ি এসো। এই বলে মিস্টার হাসান ফোন ডিসকানেক্ট করে দেন। নাহিদ নিজেকে শান্ত করার চেষ্টা করে অ্যাপসের মাধ্যমে উবার ডাকে। অতপর 10-15 মিনিট পর উবার আসলে তাতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা করে। বাড়ি ফিরে নাহিদ এত বড় শক পাবে তা সে কল্পনাও করতে পারেনি। আরিয়া আশিকের হাত ধরে বধূ বেশেই সোফায় বসে আছে। নাহিদ আরিয়াকে দেখে প্রথমে বুঝতে পারেনি ব্যাপারটা। সে এক প্রকার ছুটে এসে আরিয়ার পাশ থেকে আশিককে উঠিয়ে নিজে বসে। অতপর অস্থির স্বরে আরিয়ার হাত ধরে বলে, তুমি এখানে? এদিকে আমি তোমার ফোন বন্ধ পাচ্ছি।
তোমার ভাইয়াও ফোন পিক করছে না। আরিয়া এক ঝাড়া দিয়ে নাহিদের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়িয়ে ঝাঝালো স্বরে বলে, আমার হাত ধরার আগে আপনি আমার থেকে পারমিশন নিয়েছেন? নাহিদ হতবাক হয়ে কয়েক সেকেন্ড আরিয়ার মুখের দিকে চেয়ে থেকে নিজেও উঠে দাঁড়ায়। তারপর অবাক কণ্ঠে শুধায়, তুমি এভাবে কেন বলছো? আজ আমাদের বিয়ে। সরি আমার লেট হওয়ার জন্য। একটা কাজে সিলেট গিয়েছিলাম, তারপর কিভাবে যে ঘুমিয়ে পড়েছি। খুব ভালো করেছেন যে আপনি ঘুমিয়ে পড়েছিলেন, কারণ আমি তো আপনাকে বিয়ে করতাম না। তাছাড়া অলরেডি আমার বিয়ে হয়েও গেছে। মানে? তুমি আমায় বিয়ে করতে না মানে? আর তোমার বিয়ে হয়ে গেছে মানেটা কি? নাহিদের বিস্ময় বিমূর মুখশ্রীকে আরও একটু আশ্চর্যজনক করতে আরিয়া নাহিদকে পাশ কাটিয়ে আশিকের পাশে গিয়ে দাঁড়ায়। অতঃপর আশিকের হাত ধরে মুচকি হেসে বলে, মিট উইথ মাই হাজবেন্ড মিস্টার আশিক জামান। নাহিদ হতভম্ব হয়ে যায়। আরিয়া মুখাবয়বে হাসির রেখা ফুটিয়ে রেখেই আশিকের হাত ধরে আশিকের রুমের দিকে যেতে থাকে। আশিক পিছু ফিরে নাহিদের প্রতিক্রিয়া দেখছে, সেই সাথে খানিক ভয়ও পাচ্ছে। আরিয়া আশিককে নিয়ে নিজেদের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলে নাহিদের হুঁশ ফিরে। সে উন্মাদের ন্যায় নিজের চুল টেনে সেদিকে যেতে নিলে মিস্টার হাসান আহমেদ তার হাত টেনে ধরেন। মিস্টার হাসান আহমেদ প্রশ্ন ছুড়েন, তুমি ওইদিকে কোথায় যাচ্ছ? নাহিদের অসহনশীল জবাব, তুমি দেখতে পাচ্ছ না আমি কোথায় যাচ্ছি? মিস্টার হাসানের বুলিতে নমনীয়তা নেই। তিনি কঠোর স্বরে প্রত্যুত্তরে বলেন, দেখতে পাচ্ছি বলেই জিজ্ঞাসা করছি। ওদিকে কেন যাচ্ছ? ওরা এখন স্বামী স্ত্রী। ওদের মাঝখানে ঝামেলা তৈরি করার চেষ্টাও করো না। নাহিদ চিৎকার করে রক্তবর্ণ চোখে চেয়ে বলল, কিসের স্বামী স্ত্রী? আরিয়ার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, ও আমারই স্ত্রী হবে। মিস্টার হাসান তাচ্ছিল্য হেসে বলেন, তোমার কি মনে হয় আরিয়ার সাথে আশিকের বিয়ের কারণ তুমি সময় মতো এসে পৌঁছাওনি? এই কারণ। বাবার কথায় নাহিদ সন্নিগ্ধ ও প্রশ্নাত্মক দৃষ্টিতে চাইল। মিস্টার হাসান হালকা ঘাড় ঘুরিয়ে নিজের স্ত্রীর ছেলের জন্য অসহায় বনে যাওয়া মুখটা দেখে নিলেন। অতঃপর বললেন, আরিয়ার সাথে আশিকের বিয়ে হয়েছে আরও সপ্তাহ খানেক আগে, এবং সেটা আরিয়ার মর্জিতেই হয়েছে। হোয়াট? ইয়েস, এন্ড দ্য রিজন বিহাইন্ড ইট ইজ অনলি ইউ। বিকজ অফ ইউ ডিড আরিয়া গট ম্যারিড টু আশিক। নাহিদ ধপ করে সোফায় বসে পড়ে মাথা নিচু করে চোখ বন্ধ করে রেখেছে সে। মিস্টার হাসান কিতক্ষণ ছেলের দিকে চেয়ে থেকে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে সেখান থেকে চলে যান। মিসেস নেহা ছেলের পাশে এসে বসেন। ছেলের মাথায় হাত বুলিয়ে অসহায় হতাশচিত্তে বলেন, দোষটা আসলে আমার। আমি তোমাকে শিক্ষা দিতে পারিনি মেয়েদেরকে কিভাবে সম্মান করতে হয়। আমার অতিরিক্ত আদর, যত্ন, ভালোবাসা তোমার মনে কবে যে নিজেকে নিয়ে উচ্চাভিলাষ অহংকার তৈরি হয়েছে বুঝতেই পারিনি। মা হয়ে নিজেকে নিজের কাছেই ছোট লাগছে আমার। যখন তোমার করা কাজগুলো অন্যের মুখে ঘৃণাবাক্যে শুনেছি তখন তোমার থেকে বেশি নিজেকে দোষী লাগছিল। একমাত্র ছেলে বলে কখনো তোমাকে শাসন করিনি। এখন মনে হচ্ছে যখন ছোটবেলায় তোমার নামে স্কুল থেকে কমপ্লেন আসতো তখন যদি শাসন করতাম, তাহলে আজকে এই দিন না তোমার দেখা লাগতো আর না আমার দেখা লাগতো। এই বলে মিসেস নেহাও স্থান ত্যাগ করেন। নাহিদ একা সেখানে বসে রয়। তার মনের মধ্যে নিজেকে নিয়েই যুদ্ধ চলছে। আরিয়া শাড়ি বদলে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে মুখ মুছতে মুছতে বলে, আশিক, আমার এখন ভীষণ খিদে পেয়েছে। মনে হচ্ছে পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। আশিক এতক্ষণ বিছানার কর্নারে থুতনিতে হাত ঠেকিয়ে বসেছিল। আরিয়ার কথা শুনে তাকিয়ে হালকা হেসে বলে,
তোমার জন্য আগে থেকে খাবার ঢাকা দিয়ে রাখা আছে। তুমি যে ফুডি সেটা তো আমি ভালো করেই জানি, তাই আমি খাবার আগে থেকেই এনে রেখেছি। জানতাম তুমি তখন না খেলেও এমন সময় ক্ষুধা লাগবে যখন তুমি কাউকে বলতেও পারবে না। আরিয়া ভীষণ খুশি হয়ে বলে, থ্যাংক ইউ সো মাচ। আসলে তখন খিদে বুঝতে পারিনি, এখন যখন রিল্যাক্স হয়েছি জোর খিদে পেয়েছে। ওই যে আমার স্টাডি ডেস্কে খাবার রাখা আছে। আরিয়া এক প্রকার ছুটে গিয়ে চেয়ার টেনে বসল। তাড়াতাড়ি খাবারের ঢাকনা উঠিয়ে আশিককে জিজ্ঞাসা করল, এখানে তো একজনের খাবার, তুমি খাবে না? আমি খেয়েছি, তুমি খাও এখন। ওকে, তাহলে তুমি ঘুমিয়ে পড়ো, আমিও খেয়ে ঘুমিয়ে পড়ব। আশিক কোনো জবাব দিল না। আরিয়াও খেতে শুরু করল। মধ্যরাতে আননোন নাম্বারের কলে ঘুম ভেঙে যায় আরশির। সেই সাথে বাহিরে ঝড়ো বৃষ্টি। ব্যালকনির দরজা খোলা থাকায় ঠান্ডা বাতাসও আসছে। আরশি ঘুম ঘুম চোখে ফোনের স্ক্রিনে দেখে আননোন নাম্বার, তাই কল কেটে ব্যালকনির দরজা লাগাতে ওঠে। দরজা লাগিয়ে আবার বিছানায় আসতেই আবার একই নাম্বার থেকে কল। আরশি ভ্রু কুঁচকে বিরক্তি নিয়ে নিজেই বলে, কি রকম বেয়াদব, দেখছে কল কেটে দেওয়া হয়েছে তারপরও আবার কেন কল করে? এটা কোনো কল করার সময়? রাত বাজে 2:30। এখন আননোন নাম্বার থেকে কল আসে। আজব কমন সেন্স মানুষের, এই বলে আবার কল কেটে দেয়। নাম্বার ব্লকলিস্টে দিতে যাবে, তার জন্য ফোনের লক খুলতে সামান্য দেরি হয়েছে হাত ভিজা থাকার কারণে। এটুকু সময়ে আবার কল আসে একই নাম্বার থেকে। আরশি নাম্বারটার দিকে কয়েক সেকেন্ড বিরক্তি নিয়ে চেয়ে থেকে কি ভেবে শেষ মুহূর্তে রিসিভ করে চুপ করে থাকে। অপর পাশ থেকেও নীরবতা, কিন্তু ঝমঝম বৃষ্টির ধ্বনি আসছে, সাথে গিটারের থেমে থেমে মৃদু ঝংকার। আরশি প্রায় মিনিট খানেক কিছু না বলে ফোন কানে ধরে রেখেছে। এবার সে জিজ্ঞাসা করে, এই মাঝরাতে আপনি আমাকে গিটার আর বৃষ্টির শব্দ শোনাতে ফোন করেছেন? শুধুমাত্র ভাইয়ার বন্ধু বলে আপনাকে কিছু বলছি না। এবার অপর পাশ থেকে মৃদু হাসির ধ্বনি শোনা গেল। শ্রাবণ হিমানো স্বরে শুধালো, বুঝলে কিভাবে? গিটারের আপনার সবচেয়ে প্রিয় টোন হচ্ছে তুম পাসায়, এই গানের টোন। যতবার আমাকে গিটার শোনাতে ফোন করেছেন বা শুনিয়েছেন ততবার একই টোন। তার উপর বৃষ্টি। তাছাড়া রাতজাগা আপনার স্বভাব। অন্য কোনো পাগলের তো খেয়ে দেয়ে কোনো কাজ নেই যে মধ্যরাতে একটা অচেনা মেয়েকে গিটার বাজিয়ে শোনাবে, তাও বৃষ্টির রাতে। শ্রাবণ মুচকি হাসে। কাউচে বসে থেকে অবিরত বর্ষণমুখর আধার অম্বরে দৃষ্টি স্থির রেখে বলে, চিনেছ তো? 4 বছরেও আমার স্বভাব, মানে তোমার ভাষায় বাজে স্বভাব যে ভুলোনি, এই তো অনেক। মানুষ 4 দিনে ভুলে যায়। আরশি বালিশ বেডের হেডবোর্ডে ঠেকিয়ে আরাম করে বসে। অতঃপর বলে, আচ্ছা ভাইয়া কি জানে? আপনি তার বোনকে এই মধ্যরাতে বৃষ্টি আর গিটারের শব্দ শোনাতে ফোন করেন? ও জেনে কি করবে? তাই তো। ভাইয়া জানলে তো আপনার থোতমা আস্ত থাকবে না। আরশি রম্যস্বরে কথাটা বলে ঠিক, কিন্তু পরক্ষণেই চিন্তা করে সেও তো কখনো তার ভাইকে বিষয়টা বলার চেষ্টা করেনি। তাহলে প্রশ্রয় কি সে দিয়েছে? আরশির হঠাৎ নিশ্চুপতায় শ্রাবণ বলতে শুরু করে, 5 বছর আগে গিটারটা কিন্তু আমি তোমার জন্যই কিনেছিলাম। যখন তোমার মুখ থেকে শুনেছিলাম তোমাদের ভার্সিটিতে প্রতি বৃহস্পতিবার তোমাদের ক্লাস শেষ হওয়ার পরও আধ ঘন্টা অপেক্ষা করো ছাদে একদল তরুণের গিটারে গান শোনার জন্য। আরশি সম্বিতে ফেরে, ফিচলে হেসে বলে, তাই? দেখুন, ওরা আমার জুনিয়র ছিল। সিনিয়রদের গিটার শুনতে আমরা যেতাম না। তাহলে উনারা কি না কি ভেবে বসবে?
শ্রাবণ ভাবলেশহীন কণ্ঠে বলে, তোমার ছেলেদের প্রতি এই স্ট্রিক্ট পার্সোনালিটির ভরসাতে 4 বছর দূরে ছিলাম। 4 বছর তোমাকে বিরক্তও করিনি। 2 বার কল করেছিলাম, একবার রিসিভ করেছ, আরেকবার কেটে দিয়েছ। অভিমান জমেছিল, কিন্তু বিশ্বাস ছিল তুমি অন্য কারো মায়ে তো জোড়াবে না। কিন্তু আরশির চোখে মুখের হাসি উবে গেল। এই লোকটা তাকে পছন্দ করে তা সে কিছুটা বুঝত, কিন্তু কিছু কারণে লোকটাকে দেখলেই রাগ লাগত। তারপর 4 বছরের দূরত্ব। বিষয়টা নিয়ে সে নিজেও ভাবেনি এতদিন। ছেলেদের প্রতি স্ট্রিক্ট পার্সোনালিটি তো তার ছিলই, কিন্তু ওই একটা ছেলের বাহিরের কেয়ারিংয়ের আবরণে মুগ্ধ হয়ে গিয়েছিল সে, যার ফলশ্রুতিতে সে আজ এই স্থানে। আরশি নিরুত্তাপ কণ্ঠে বলল, ও আচ্ছা, তাহলে সব জেনে গিয়েছেন আপনি। আমার ভাগ্যে ছিল আমি এমন একটা ধাক্কা খাবো, খেয়েছি। মানুষের স্ট্রিক্ট পার্সোনালিটিও কারো কারো মিথ্যে খোলসের কাছে হার মানে। সে আমাকে বলেনি সে আমায় ভালোবাসে, সে বলেছিল আমি তার নাকি খুব ভালো বন্ধু। এমনটাই ভালো বন্ধু ছিলাম যে 24 ঘন্টায় আমি কি করছি না করছি সব কিছুর কৈফিয়ত তাকে আমায় দিতে হতো। আমি বুঝতে পারিনি যে এগুলো সব করছে আমার বোনের খবর জানতে। জানলে অন্তত এই মিথ্যে মায়ায় জড়াতাম না আমি। কথাগুলো বলে থামল আরশি। শ্রাবণও অপর পাশে নিরুত্তাপ হয়ে দাঁড়িয়ে রয়েছে। বৃষ্টির তেজও খানিক কমে আসছে। দুই পাশে আবারও শীতল নীরবতা। আরও কিছুক্ষণ সময় এভাবেই বেরিয়ে যায়। ঘড়ির কাঁটায় 3টার ঘণ্টা বাজতেই নীরবতা ভেঙে শ্রাবণ বলল, ঘুমাও বৃষ্টি। অতঃপর অপর পাশ থেকে কল কাটার শব্দে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কান থেকে ফোন নামায়। পর্দার আড়াল থেকে বৃষ্টি ভেজা জানালার কাছে কিছুক্ষণ চেয়ে থেকে বসা অবস্থাতেই চোখ বন্ধ করে রয়। চলবে।